অডিও কথনে আজকে শুরু করতে যাচ্ছি আরও একটি উপন্যাস। আমার খুব পছন্দের একজন লেখক সমরেশ মজুমদার। ওনার লেখা উপন্যাসের মধ্যে আমার সবচেয়ে পছন্দের উপন্যাস সাতকাহন। কিন্তু আজকে আমি যে উপন্যাসটি শুরু করতে যাচ্ছি তার নামের সাথে আমরা সবাই খুব বেশি পরিচিত না হলেও উপন্যাসটি আমার খুব পছন্দ। আশা করি আপনাদেরও ভালো লাগবে। শুরু করছি সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। আজকে পড়ছি প্রথম পর্ব। পাতাল রেল চালু হওয়ায় বেশ সুবিধা হয়েছে অবন্তীর। হোটেল থেকে বেরিয়ে দুপা হাঁটলেই স্টেশনের গেট, 10 মিনিটেই পার্ক স্ট্রিট। সিঁড়ি ভেঙে ওঠার সময় অবশ্য পা টনটন করে। তারপর মিনিট 5 হাঁটলেই অফিসের দরজা। আগে বাসের ভিড় ঠেলে উঠতেই প্রাণ জেরবার হতো। কলকাতা মেয়েদের জন্য নয়, এইরকম ভাবসাব নিয়ে অফিসের বাবুরা যাতায়াত করেন। অফিসে যখন পৌঁছাতো তখন প্রায় ছিবড়ে হওয়ার মতো অবস্থা। আজ চেয়ারে বসা মাত্র বেয়ারা এসে বলল, দিদি এসে গেছেন, আপনার ফোন। অবন্তী অবাক হলো। তাকে ফোন করার কলকাতায় কেউ আছে নাকি? মাঝে মাঝে হেড অফিস থেকে ফোনে রিপোর্ট পাঠানোর কথা বলে। ফোন আসতো বছর 5 আগেও, যখন তার চুলের উপলে ছাপ পড়েনি। অবন্তী উঠল। হ্যালো, কে দিদি? হ্যাঁ, আমি হেমন্ত বলছি, তুই এখনই চলে আয়, মা আজ সকালে মারা গেছে। মা? গলায় কিছু আটকে গেল অবন্তীর। হার্ট অ্যাটাক, ছাড়ছি, অনেক বিল উঠবে। কয়েক সেকেন্ড রিসিভার ধরে দাঁড়িয়ে রইল অবন্তী। মা মরে গেল। ছোটখাটো চেহারার রোগা মানুষটার মুখ মনে পড়ল। সহকর্মী অমেয়বাবু পাশে দাঁড়ালেন। কি হয়েছে মিস সেন? রিসিভার নামিয়ে মাথা নাড়ল অবন্তী। তারপর ধীরে ধীরে নিজের চেয়ারে ফিরে গেল। সে যখন বড় মেয়ে তখন মানুষটার বয়স হয়েছিল 70। 17 বছরে যার বিয়ে, তার প্রথম সন্তান হয়েছিল 20-তে। কিন্তু তার এখন কি করা উচিত? মা মরে গেলে ছেলেমেয়েরা তো চেঁচিয়ে কাঁদে। তার তো এখন কান্নাকাটি করা উচিত। সেটাই তো স্বাভাবিক। কিন্তু বুকের মধ্যে একটা থম ধরা অনুভূতি ছাড়া কিছুই হচ্ছে না কেন? কান্না আসছে না তার। চোখ বন্ধ করলো অবন্তী। তখন কত বয়স? বড়জোর 8। মা খুব রেগে গিয়ে বলেছিল, আমি যেদিন মরে যাব সেদিন বুঝবি কত ধানে কত চাল। আজ কি সেই দিন? হিসেবটা জানা নেই, তবে জেনে গিয়েছে এতদিনে সব ধানে চাল থাকে না। অবন্তী, কি হয়েছে? শ্রাবণী পাশে এসে দাঁড়ালো। অবন্তী বলল, আমাকে এখনই বর্ধমানে যেতে হবে ভাই। শ্রাবণী চোখ ছোট করল। কোনো খারাপ খবর? হ্যাঁ, মা মারা গিয়েছে। অবন্তী উঠে দাঁড়ালো। তার সম্পর্কে এই অফিসের যে কজন সামান্য কিছু জানে তাদের মধ্যে শ্রাবণী বেশি ঘনিষ্ঠ। শ্রাবণী বলল, তুমি একা যাবে? বারে, চিরকাল একাই যাওয়া আসা করছি, আজ কাউকে লাগবে কেন? অবন্তী শান্ত গলায় কথাগুলো বলে অফিসারের ঘরে ঢুকলো। খবরটা শোনা মাত্র ভদ্রলোক এমন ভঙ্গিতে ছুটি মঞ্জুর করলেন যেন মনে হলো অবন্তীর খুব ছোঁয়াচে রোগ হয়েছে, সরিয়ে দিতে পারলেই বেঁচে যান। ভর দুপুরে হোস্টেলে ফিরে এলে কাজের লোকটি যেভাবে কারণ জানতে চায় তা প্রায় কৈফিয়ত চাওয়ার মতো। এই হোস্টেলে সিঙ্গেল বেডরুম 2টো। বছর 2 হলো তার একটা অবন্তী পেয়েছে। তালা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করলো সে। ভাই বলেছে এখনই চলে যেতে। নিশ্চয় মায়ের শরীর ওরা রেখে দিয়েছে তার জন্য। টুকটাক জিনিস, জামা কাপড় আর কিছু টাকা ব্যাগে ভরে নিল অবন্তী। অফিসে যাওয়ার সময় 3 তলার এই ঘরের জানালাটা সে খোলাই রেখে যায়। এখন বন্ধ করতে গিয়ে নজর গেল উল্টো দিকের একটা লম্বা রাধাচূড়া গাছের মগডালে বাসা করে ডিম পেড়েছিল কাকিনী। সেই ডিম ফুটে 3টা বাচ্চা বেরিয়েছিল কদিন আগে। এই মুহূর্তে কাকিনী এসে পাশের ডালে বসা মাত্র 3টে খুদে একসঙ্গে মুখ হাঁ করে প্রায় লাফাতে শুরু করলো। কাকিনী সন্তর্পণে তার হাঁ করা মুখে নিজের মুখের খাদ্যবস্তু ঢুকিয়ে দিতে লাগলো। হঠাৎ শরীরে কাঁপুনি এলো। তারপর ঝড়ের বেগে সমস্ত শিরা উপশিরা নিংড়ে কান্না ছুটে এলো চোখে।
উপুড় হয়ে বালিশে মুখ চেপেও নিজেকে সামলাতে পারছিল না অবন্তী। বুকের ভেতর বাতাস যেন থমকে গেল আচমকা। তারপর যেভাবে গুণ টেনে টেনে মাঝি স্রোতের বিরুদ্ধে নৌকো নিয়ে যায়, সেভাবে সে নিজেকে শান্ত করার চেষ্টা করল। শরীর এবং শরীরের অনুভূতিগুলো একদিকে, আর মন সজাগ হয় অন্যদিকে। শরীরের অনুভূতিগুলোকে যদি আবেগ বলা যায়, তাহলে তার জনক কখনো কখনো মন নয়। এই সত্য আজ অবন্তী আবিষ্কার করল। এই পরিচিত রাস্তা, কতবার আসা যাওয়া করা, অথচ আজ যেন কিরকম অচেনা লাগছিল। এমনকি প্রায় বিকেলের যে ট্রেনটা তাকে বর্ধমানে পৌঁছে দিত, সেটাও নির্জন। রিকশায় ওঠার পর রিকশাওয়ালা বলল, আজকাল কি আসেন না দিদি? অনেকদিন পরে দেখলাম। অবন্তী মাথা নাড়ল। লোকটি রিকশায় সে আগেও চড়েছে, অথচ এই মুহূর্তে সে কথা মনে করতে পারছে না। বাড়ির সামনে ভিড় নেই। মায়ের বয়স হয়েছিল ৭০। পাড়ায় মাকে চিনত অনেকেই। তাহলে ভিড় নেই কেন? মফস্বলের কেউ মারা গেলেই বাড়ির সামনে ভিড় হয়ে যায়। কান্না দেখতে অনেকেরই মজা লাগে। রিকশা থেকে নেমে বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতেই রত্না ছুটে এলো। এতক্ষণে তোমার আসার সময় হলো দিদি? সেই কোন সকালে তিনি গেছেন, তবু তোমার ভাই বলে যাচ্ছেন দিদি না এলে দাহ হবে না। খবরও দিয়েছে সকালেই, তুমি দিন ফুরিয়ে এলে? ছি ছি ছি। অবন্তী বলতে পারল, ওরা কোথায়? কোথায় আবার? মরা নিয়ে লোকে কোথায় যায়? অবন্তী ভাইয়ের বউয়ের দিকে তাকালো। প্রথম যখন এসেছিল তখন সব সময় নুয়ে থাকতো। মা বলতো বোবা নাকি। মুখের দিকে তাকিয়ে কথা বলতো না। যতদিন ভয় ছিল ততদিন লজ্জা মুখোশের কাজ করত। এখন কথা বলতে ইচ্ছে করলো না। রিকশাওয়ালা এসব সংলাপ মন দিয়ে শুনছিল। অবন্তী আবার রিকশায় উঠে বলল, শ্মশানে চলো। রত্না বলল, ওদের তো ফিরে আসার সময় হলো, গিয়ে কি করবে? অবন্তী চলো বলতেই প্যাডেলে চাপ দিয়ে রিকশাওয়ালা বলল, কে মারা গিয়েছেন দিদি? ওনার মা? অবন্তী জবাব দিল না। তার এখন কথা বলতে ইচ্ছে করছিল না। দুপাশে দোকান বাড়িঘর ছেড়ে রিকশা এগিয়ে যাচ্ছিল। এই পথ দিয়ে সে গিয়েছিল অনেক কাল আগে, বাবার মৃতদেহ নিয়ে। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেই তোমার দুঃখের কারণ হবে। আজকে অবন্তী যেখানে, সেটা তো ওই মানুষটার জন্য, যে মানুষটা তাকে ভালোবেসেছিল, ভালোবাসতে শিখিয়েছিল। দিদি, এসে গেছি। তুমি দাঁড়াও। দাঁড়াতে আপত্তি নেই দিদি, তবে গরিবকে মনে রাখবেন। ঘুরে দেখলো অবন্তী। তোমার এখন পর্যন্ত কত ভাড়া হয়েছে? 15 টাকা। ব্যাগ খুলে টাকাটা বের করে এগিয়ে ধরলো অবন্তী। রিকশাওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই যে বললেন দাঁড়াতে। টাকাটা হাতে ধরিয়ে দিয়ে হাঁটতে শুরু করলো অবন্তী। আজ বর্ধমানের অনেক মানুষ একসঙ্গে মারা গিয়েছেন। শ্মশানে এনে তাদের শুইয়ে রাখা হয়েছে। ডাক এলেই নিয়ে যাওয়া হবে দাহের জন্য। ছেলে মেয়ে স্ত্রী বা স্বামী তাদের মৃত শরীর ছুঁয়ে বসে আছে। এ সময় নাকি মৃতদেহকে একা রাখতে নেই। অর্থাৎ যিনি মারা গেছেন তিনি চলে যাননি। তাকে শ্রদ্ধার সঙ্গে এগিয়ে দিতে কাউকে অথবা অনেককে পাশে থাকতে হচ্ছে। অবন্তী চারপাশে তাকালো। দুজন স্ত্রী মৃতদেহের মুখের সঙ্গে মায়ের কোনো মিল নেই। ভাইরা অথবা পাড়ার কাউকেও চোখে পড়ছে না। তাহলে ভাইয়ের বউ ঠিকই বলেছে, ওরা কাজ শেষ করে ফিরে গেছে। আপনি? শব্দটা শুনে ঘুরে দাঁড়ালো অবন্তী। পাড়ারই ছেলে, ছোট ভাইয়ের বন্ধু। ছেলেটি বলল, এখানে না, মাসিমাকে চিতায় শোয়ানো হচ্ছে, ওদিকে আসুন। ব্যস্তভাবে ছেলেটি পথ দেখিয়ে নিয়ে এলো। মুখাগ্নি করছে বড় ভাই। মায়ের মুখ দেখা যাচ্ছে না, জ্বলে উঠল আগুন। অনেকটা ঘুরে দাঁড়িয়ে রইল অবন্তী। তার নিজের মা, যে মায়ের শরীর তাকে পৃথিবীতে এনেছিল, সেই মা জ্বলে পুড়ে ছাই হচ্ছে। অথচ এখন তার কান্না আসছে না। ছোট ভাই ছুটে গেল মায়ের চিতার দিকে। মা, মাগো, ক্ষমা করো মাগো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। গলার স্বর জড়ানো, পা স্থির নেই। তাকে আটকালো যে বন্ধুরা, তাদেরও একই অবস্থা। জড়ানো গলায় তারা বলছে, এই বসন্ত, ঠিক আছে, চল বাড়ি চল। এই বসন্ত।
বসন্ত বলছে, না, সত্যি কথা আমাকে বলতে দে। আমি বা দাদা কেউ কিচ্ছু করিনি মায়ের জন্য। মাল খেয়েছি বলে বলছি না, 100% সত্যি কথা বলছি। বলে চিৎকার করে কাঁদতে লাগলো। বন্ধুরা তাকে টানতে টানতে নিয়ে গেল চোখের আড়ালে। যে ছেলেটি পথ দেখিয়ে এনেছিল অবন্তীকে, সে এবার বড় ভাই হেমন্তের কানের কাছে মুখ নিয়ে গিয়ে খবরটা দিল। সঙ্গে সঙ্গে হেমন্ত এগিয়ে এলো। মা চলে গেল রে দিদি। হেমন্তের গলা পরিষ্কার। অবন্তী চিতা থেকে চোখ সরালো না। বাড়িতে গিয়েছিলি? হেমন্ত নিচু গলায় জিজ্ঞেস করলো। হ্যাঁ। সবাই বলল দেরি হয়ে যাচ্ছে, তাই নিয়ে আসতে হলো। বিসর্জন হয়ে যাওয়া পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলল। বসন্ত তার কাছে ঘেঁষছে না, দূরে দূরে থাকছে। বাবা মারা যাওয়ার সময় ওর বয়স ছিল 8। জায়গাটা নির্জন। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। অবন্তী একটা উঁচু বাঁধানো জায়গায় বসেছিল পাথরের মতো। হেমন্ত পাশে এসে বসল। অশৌচের পোশাক তার পরনে। হেমন্ত বলল, বাড়িতে ব্যাগ রেখে আসিসনি কেন? অবন্তী বলল, রাখার সুযোগ পাইনি। কেন, রত্নার সঙ্গে দেখা হয়নি? হয়েছে। হঠাৎ হেমন্ত কেঁদে উঠল। একটা বয়স্ক লোক ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, এ দৃশ্য শ্মশানে নতুন নয়। অবন্তী ভাইয়ের দিকে তাকালো। খুব ইচ্ছে করলো ওর কাঁধে হাত রাখার, কিন্তু উত্তরটা শোনা মাত্র ওর কান্না পেল কেন? এই উত্তরের সঙ্গে মায়ের স্মৃতি এলো কেন ওর? কাঁদিস না, তোরা যা করার তা তো করেছিস। আমি কিছুই করিনি। হেমন্ত কান্না গিলছিল। তোর কাছেই মা ছিল, মাকে দেখাশোনা তো তুই করেছিস। যন্ত্রণা দিয়েছি, শুধু যন্ত্রণা দিয়েছি। রত্না ওকে যা তা করতো, ভয়ে আমি কিচ্ছু বলিনি। একবার আড়ালে বলেছিলাম তোর কাছে চলে যেতে, মা রাজি হয়নি। আমার কাউকে রত্না সহ্য করতে পারে না। ছেড়ে দে ওসব কথা। হ্যাঁ, সবই ছেড়ে দিতে হবে। মাকে নিয়ে বেরোবার আগে বসন্ত রত্নার কাছে টাকা চাইলো। শ্মশান যাত্রীদের খুশি করতে হবে। রত্না টাকা দিল। সেই টাকায় ওরা মায়ের ডেড বডি শুয়ে রেখে মাল খেলো। এতে রত্নার দোষ কোথায়? ও তো জানতো না। খুশি করার মানে ও খুব ভালো করে জানে। দিদি, মা চলে গেল, এখন তুই ছাড়া আমার কেউ নেই রে। হেমন্ত তখনও কাঁদছিল। তোর বউ ছেলে আছে, কেউ নেই আবার কি? তাছাড়া এই যে কথাগুলি বললি, তা রত্নার সামনে দাঁড়িয়ে বলতে পারবি? পারলে তো মাকে যন্ত্রণা দিতাম না। তাহলে বলিস না। এই সময় একজন প্রতিবেশী কাছে এলো। কাঁদিস না হেমন্ত, মা তো চিরকাল থাকে না, বয়সও হয়েছিল, নিজেকে সামলে নে। আর হ্যাঁ, এখানকার যা খরচ তা আমি মিটিয়ে দিয়েছি, পরে তোকে হিসেব বুঝিয়ে দেব। এখন চল। অবন্তী জিজ্ঞাসা করলো, কত খরচ হয়েছে? ও আপনি ছেড়ে দিন, আমি পরে হেমন্তকে বলে দিব। অবন্তী পার্স খুলে 5টা 100 টাকার নোট বের করলো। এই নিন, যদি আরো কিছু লাগে হিসেব যখন দিবেন তখন বলবেন। লোকটা এক মুহূর্ত নোটগুলোর দিকে তাকিয়ে ছোঁ মেরে নিয়ে নিল। বসন্ত কোথায় খোঁজ করতে ইচ্ছে হলো না অবন্তীর। সে যে তাকে দেখে এড়িয়ে যাচ্ছে সেটা মন্দের ভালো। এই সংকোচটুকু যা এখনো অবশিষ্ট আছে তাকে নষ্ট করে ফেলা হবে ওর সামনে গিয়ে দাঁড়ালে। ওরা হেঁটে ফিরবে। অবন্তী রিকশা নিল। বাড়িতে তখন রত্না একা নেই, ওর মা বোনেরা এসেছে। তারা কথা বলছিল বেশ জোরেই। অবন্তীকে দেখে ওরা চুপ করে গেল। রত্না এগিয়ে এলো। দেখতে পেয়েছিলে? হ্যাঁ। যাক, তোমার ভাগ্য ভালো, গতকালও তোমার কথা বলছিল। ও, তুমি তো আর সম্পর্ক রাখোনি। আমরা না হয় পরের বাড়ির মেয়ে, তাই বলে নিজের মা ভাইয়ের ওপর রাগ করে দূরে থেকে কি লাভ হলো? তোমার কি অন্য কথা নেই? হেমন্তের ছেলেটা একেবারে সামনে দাঁড়িয়ে পিসির দিকে হাঁ করে তাকিয়েছিল। রত্না তাকে ধমকে দিল, এই, আয় এদিকে আয়। মায়ের ঘরে ঢুকলো অবন্তী। এই ঘর এক সময় তারও ছিল। ঘরের মাঝখানে প্রদীপ জ্বলছে, কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ব্যাগটা নামিয়ে রাখতেই রত্না ডাকলো বাইরে থেকে, তুমি তো শ্মশান থেকে এসেছো, লোহা আগুন না ছুঁয়ে ঘরে ঢুকলে কেন?
এতে গৃহস্থের অমঙ্গল হয়। অবন্তী বেরিয়ে এলো। কে বলল? রত্নার মা বললেন, এটাই নিয়ম। শ্মশান যাত্রীরা সবাই একসঙ্গে লোহা আগুন ছুঁয়ে বাড়িতে ঢুকে জামা কাপড় ধুয়ে ফেলে। আপনি ঠিকই বলেছেন, এটাই চলে আসছে। কিন্তু আমি তো শ্মশান যাত্রী ছিলাম না। মা ওখানে যাদের সঙ্গে গিয়েছিলেন তারাই ওসব করবে। আমি মাকে ছুঁইনি, দূরে দাঁড়িয়ে থেকেছি। তবে আপনারা যদি অস্বস্তিতে থাকেন তাহলে সেটা দূর করতে আমি নিয়ম পালন করতে পারি। অবন্তী বাড়ির বাইরে চলে আসতেই শ্মশান যাত্রীরা ফিরে এলো। বেশ ঘটা করেই তারা লোহা আগুন ছুঁয়ে ভেতরে ঢুকে মিষ্টিমুখ করতে লাগলো। অবন্তী দেখলো এই দলে বসন্ত নেই। রত্নার মা ডাকলো, এসো। অতএব স্পর্শ নিল অবন্তী। নিয়ে দেখলো একটি বাচ্চার হাত ধরে বছর 30-এর রোগা বউ অত্যন্ত সংকোচ নিয়ে এসে দাঁড়ালো। অবন্তী অনুমান করতে পারলো একবার মেয়েটিকে দেখেছিল সে। সেটা বছর 10 আগের কথা। সে জিজ্ঞাসা করলো, তুমি বসন্তের বউ না? মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল। এটি তোমার মেয়ে? হ্যাঁ। তুমি এই এলে? খবর পাওনি? না, কেউ বলেনি। আপনার ভাইও না। একটু আগে একজন বলল। এসো, ভেতরে এসো। এই বাড়ি বাড়ি নয়, শ্মশান যাত্রীদের সকলের জায়গা হয়নি। মিষ্টি খেয়ে তাদের অনেকেই চলে যাচ্ছিল। সেই ভিড় ঠেলে রত্না এগিয়ে এলো। এ কি তুমি হঠাৎ এ বাড়িতে? মেয়েটি বলল, আমাকে কেউ খবর দেয়নি। গলার স্বর মিনমিনে। ওমা, সমস্ত বর্ধমান জেনে গেছে আর তুমি জানতে পারোনি? ঘুমাচ্ছিলে নাকি? এমন কথা জন্মেও শুনিনি। যার স্বামী গেছে মাকে পড়াতে সে হাত ছড়িয়ে ঘুমাচ্ছে। তা এখন এখানে আসা হলো কেন? মেয়েটি মাথা নামালো। অবন্তী রত্নাকে দেখল। এই বাড়ির বড় বউ। প্রথম যখন এসেছিল তখন বাইরের মেয়ে ছিল। এখন কর্তৃত্বের হাল মুঠোয় নিয়েছে। বসন্তের বউকে মা ঘরে নেয়নি, নিচু জাত বলে। বিয়ের পরই বসন্ত বউকে নিয়ে আলাদা বাসা করে আছে। যদিও সে মাঝে মাঝে এসে এ বাড়িতে হাত পাতত, এইসব খবর অবন্তী মায়ের চিঠিতে জেনেছিল। অবন্তী বলল, তুমি একটু বেশি কথা বলছো। ওকে যখন কেউ জানায়নি তখন ও জানবে কি করে? আর হাজার হোক, শাশুড়ির মৃত্যুর খবর যখন পেয়েছে তখনই তো চলে এসেছে। আর কথা বাড়িও না। রত্না বলল, তুমি সেই কলকাতা থেকে আগে আসতে পারলে, অথচ এই বর্ধমান থেকেও খবর পাইনি। এ কথা আমি বিশ্বাস করি না। তাছাড়া মা তো ওকে বউ হিসেবে ধরেই নেয়নি। থাকবে, তুমি বড়, তুমি যখন আসতে বলেছ তখন মেনে নিতেই হবে। কিন্তু এখানে পাকাপাকি থাকা চলবে না। অবন্তী দেখল হেমন্ত করুণ চোখে স্ত্রীর দিকে তাকিয়ে আছে। সে মায়ের ঘরে ঢুকে একপাশের তক্তপোষে বসল। ইচ্ছা করে আলো জ্বালালো না। প্রদীপের আলোয় যেটুকু আলোকিত হচ্ছে তাই যথেষ্ট মনে হলো। মানুষ যেদিন মারা যায় সেদিন তার ঘরে প্রদীপ জ্বালানো হয়। যারা জ্বালায় তারা বিশ্বাস করে মৃতের আত্মা ঘরে আসবেই। অবন্তী চোখ বন্ধ করল। শব্দ হলো। অবন্তী দেখলো বসন্তের বউ বাচ্চাটাকে কোলের কাছে টেনে নিয়ে দরজার এপাশে এসে বসেছে। অবন্তী জিজ্ঞাসা করলো, বসন্ত কি করে? মাথা নিচু হলো। কখনো করে কখনো করে না, আমি ঠিক জানি না। ও মদ খাচ্ছে কবে থেকে? এবার উত্তর এলো না। এরকম ছেলেকে প্রেম করে বিয়ে করেছিলে? কি দেখেছিলে ওর মধ্যে? মেয়েটির চিবুক বুকের উপর ঠেকল। এই সময় বাইরে হাউ হাউ কান্নার শব্দ, এবং তারপরেই দরজায় এসে দাঁড়ালো বসন্ত। অবন্তী কিছু বোঝার আগেই সাষ্টাঙ্গে শুয়ে পড়ল বসন্ত তার পায়ের ওপর। ক্ষমা কর দিদি, আমাকে ক্ষমা করে দে। জুতো মার, লাথি মার, সে ভি আচ্ছা, ক্ষমা করে দে। অবন্তী উঠে দাঁড়ালো। আহ, মাতলামি করছিস কেন? না মাইরি, মাতলামি করছি না। আমি জানতাম তুই আসবি না, তাই বন্ধুরা ধরলে একটু খেয়ে ফেলেছিলাম। বিশ্বাস কর, তোকে দেখা মাত্র আমার নেশা ছুটে গেছে। তুই আমাকে ক্ষমা কর। কেন? কেন? আমি তোর সঙ্গে শত্রুতা করেছি। মায়ের কাছে তোর নামে বানিয়ে বানিয়ে লাগাতাম। তখন ছোট ছিলাম। দাদার বউ যা করতে বলতো তাই করতাম। আজ মা নেই, মাথার উপর কেউ নেই। মায়ের খবরটা বউকে দিসনি কেন? বসন্ত হঠাৎ চুপ করে গেল। অবন্তী কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হলো? সত্যি বলছি, ঘরে একটাও পয়সা নেই। ও আজ সেলাই ডেলিভারি না দিলে খাওয়া জুটবে না, তাই।
সঙ্গে সঙ্গে অবন্তী মেয়েটির দিকে তাকালো। ও কি ঠিক বলছে? সত্যি বলো। মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বলল। বসন্ত তখন তার বউ মেয়েকে দেখতে পেয়েছে। ও, তোমরা এসে গেছো? এসে ভালোই করেছো। একেবারে ঠিক জায়গায় পৌঁছে গেছো। এই হলো আমাদের দিদি। বাবা যখন মারা গেল, তখন অবশ্যই আমি খুব ছোট ছিলাম। তখন থেকে দিদি এই সংসারের হাল ধরে আছে। নিজের জন্য ভাবেনি, বিয়ে করেনি, বুঝলে? সেই যে বিয়ের আগে কলকাতায় নিয়ে গিয়েছিলাম তোমাকে, দিদিকে দেখিয়েছিলাম, এই সেই দিদি। ব্যাস, আমার সব চিন্তার শেষ হয়ে গেল। অবন্তী বলল, তুই এবার যা, আমাকে একলা থাকতে দে। নিশ্চয় নিশ্চয়, কিন্তু দিদি, এখন তো আমাদের অসহ্য। এই সময় কি সব করতে হয়, বাড়িতে থাকলে ওসব করতে পারবো না। জানি না তো করব কি। শ্মশানে বলল, দু ভাইকে একসঙ্গে হবিষ্যি খেতে হবে, নইলে মায়ের আত্মা শান্তি পাবে না। তাই হোক। রত্নার গলা পাওয়া গেল। একসঙ্গে খেতে হবে তার কোনো মানে নেই। হেমন্তের গলা শোনা গেল, অসহ্যের সময় আর ঝামেলা করো না। রত্না গজগজ করলো, ঝামেলা করতেই তো দেখো তুমি। এই হবিষ্যি খাওয়ার নাম করে এখানে ঢুকে যদি আর বেরোতে না চায়, তাহলে কি করবে? যিনি আজ স্বর্গে গেছেন, তিনি শান্তি পাবেন? এ বাড়িতে বউকে নিয়ে ঢুকতে দেননি তিনি তোমার গুণধর ভাইকে। অবন্তী বেরিয়ে এলো দরজায়। রত্না, যাকে শান্তি দিতে এত ব্যস্ত হয়ে পড়েছ, তিনি আমার ব্যাপারে তোমাকে কি বলে গেছেন? এ কি দিদি, এভাবে কথা বলছেন কেন? ইদানিং মা সব সময় আপনার ভবিষ্যতের কথা ভেবে দুঃখ করতেন। ও, এই ঘরটায় আমি থাকলে তোমার তাহলে আপত্তি নেই? ছি ছি ছি, এ তো আপনাদের বাড়ি, আমি তো পরের বাড়ির মেয়ে। তাহলে কাজ না হওয়া পর্যন্ত বসন্তের মেয়ে বউ এ ঘরে থাকবে, আর প্রতি রাতে খেয়ে দিয়ে বসন্ত তার বাসায় ফিরে যাবে। বসন্ত মিনমিন করলো, প্রায় আধ মাইল রাস্তা রে দিদি, আমার বেশি জায়গা লাগবে না, এই এক কোণে ঠিক লেটে যেতে পারবো। না, এখন বাড়ি গিয়ে ওদের জামা কাপড় নিয়ে আয়। তোর দোষে মা এই মেয়েটাকে শাস্তি দিয়েছিল, আমি এই ভুলটা এখন করতে চাই না। এ বাড়িতে একটা ছাদ আছে, চিলতে ছাদ। ছোটবেলায় এই ছাদে উঠলে মা নিচ থেকে চেঁচাতো, ন্যাড়া ছাদ থেকে পড়ে গেলে সারা জীবন ঠুঁটো হয়ে থাকতে হবে। কথাটা তখন বোঝেনি, আজ ছাদে উঠে কথাটা মনে পড়ল। ন্যাড়া ছাদ থেকে কেউ পা পিছলে পড়ে যায়, আবার কাউকে ঠেলে ফেলে দেওয়া হয়। ওই যে নিচে তার ঘরে মেয়েকে কোলে নিয়ে যে মেয়েটা চোরের মতো বসে আছে, সে পড়েছে পা পিছলে, আর তাকে ঠেলে দিয়েছে ভাগ্য। ভাগ্য ছাড়া আর কি বলা যায়? কিন্তু পরিণতি তো একই, সেই ঠুঁটো হয়ে বেঁচে থাকা। অন্ধকার ছাদে দাঁড়িয়ে অবন্তী দেখলো চারপাশের বাড়িগুলো বেশ উঁচু উঁচু, জানালাগুলোতে আলো জ্বলছে। ছেলেবেলায় ওগুলো জ্বলছিল না। খুব গরম পড়লে ওরা সবাই ছাদে এসে শুতো। ভোরবেলায় মা তাকে ডেকে নিচে চলে যেত, বলতো দিনের আলোয় মেয়ে মানুষকে খোলা আকাশের নিচে ঘুমোতে নেই। যদিও তখন কারো পক্ষে তাদের ঘুমন্ত শরীর দেখার উপায় ছিল না। এখন যে কোনো জানালায় কেউ এসে দাঁড়ালে না দেখে থাকতে পারবে না। স্নান করে কাপড় পাল্টে এসেছে অবন্তী। রত্না মুড়ি দিতে চেয়েছিল, বাটিটা বসন্তের মেয়েকে দিতে বলে এসেছে সে। ছাদে বসলো অবন্তী। মাথার উপর নীল আকাশ, অজস্র তারা। বাবার পাশে শুয়ে তারা চিনত, কোনটা সপ্তর্ষি, কোনটা কালপুরুষ, সব। অনেক অনেক তারা চিনে ফেলেছিল তখন। আজ আকাশের দিকে তাকিয়ে তার মনে হলো, কতদিন আকাশ দেখা হয়নি, অথচ তারাগুলো সেই রকম রয়ে গেছে। মুখ ঘুরিয়ে দেখতে দেখতে একটা অচেনা তারাকে বেশ জ্বলজ্বল করতে দেখল সে। ওটা কোন তারা? বাবা থাকলে ঠিক বলে দিত। সঙ্গে সঙ্গে মানুষটাকে যেন দেখতে পেল অবন্তী। কমলাকান্ত চট্টোপাধ্যায়, বর্ধমান হাই স্কুলের ইংরেজির মাস্টারমশাই। নেসফিল্ডের গ্রামার যার মুখস্থ ছিল, শেক্সপিয়ার আবৃত্তি করা যার শখ ছিল, রবীন্দ্রনাথ যার কাছের মানুষ ছিলেন, আর এসব তিনি দু হাত ভরে দিতে চেয়েছিলেন মেয়েকে। কমলাকান্ত প্রাইভেট টিউশনি করতেই চাইতেন না। বলতেন, আমার স্কুলের কোনো ছাত্রকে আমি পড়াবো না আলাদা করে, তাহলে অন্যদের সঙ্গে প্রতারণা করা হবে। যদি অন্য স্কুলের ভালো ছেলে আসে, তাহলে ভেবে দেখতে পারি। তখন বাবার সহকর্মীরা টিউশনি থেকে প্রচুর টাকা রোজগার করত, সেটা বোঝা যেত তাদের বাড়িতে গেলে। একটু একটু করে দোতলা তিনতলা বাড়ি হয়ে যেত তাদের। বাবার এসবে মন ছিল না।
স্কুলের চাকরিতে যা মাইনে পেতেন তা ভালো মন্দ খাওয়াতেই শেষ হয়ে যেত। মাঝে মধ্যে বই কিনত। নতুন ছাত্র তার কাছে পড়তে চাইলে তিনি বলতেন, "অবু, এই ছেলেটি ক্লাস 8-এ পড়ে। আমার স্কুলে নয়, তাই ওকে পড়াতে আমার আপত্তি নেই। কিন্তু যাকে তাকে তো আর পড়াতে পারবো না। তুই ওকে একটু টেস্ট করে বল তো কেমন ছাত্র।" অবন্তীকে ওদের পরীক্ষা নিতে হতো। সেসব পরীক্ষা ছিল বেশ মজার। 3টে সরল বাক্যে আকাশের বর্ণনা করো, অবশ্যই ইংরেজিতে, এবং সেই 3টি ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ করো। তারপর সেই কঠিন প্রশ্ন, কবিতা কাকে বলে? এই নিয়ে বাবার সঙ্গে তর্ক হতো। কবিতা কাকে বলে জানতে চাইলে কেউ কেউ 4 ঘন্টার বক্তৃতা দিতে পারেন। অবন্তীর কলেজের অধ্যাপক পরপর 4 দিন এই বিষয়ে কথা বলেও শেষ করতে পারেননি। তাই ক্লাস 8-এর ছাত্রকে এই বিষয়ে প্রশ্ন কেন করা হবে? বাবা হাসতেন। প্রত্যেক বয়সে মানুষ তার মতো করে জানে। 8 বছরের বাচ্চার কাছে বৃষ্টি সম্পর্কে জানতে চাইলে সে তার মতো করে বলবে, তোরা যারা কলেজে পড়িস তারা 4 পাতার রচনা লিখবি। ক্লাস 8-এর ছাত্র কবিতা সম্পর্কে যেটুকু বোঝে তাই লেখুক না। বেশিরভাগ ক্ষেত্রেই অবন্তীর কাছে ছেলেরা ফেল করে যাওয়ায় বাবার কাছে তাদের পড়া হয়ে উঠত না। তাই নতুন কেউ এলেই মা তাকে ইশারা করে ভেতরে ডেকে নিয়ে যেতেন। শোনো, তোমাকে পাকামো করতে হবে না। এই ছেলে যেমনই লিখুক তুমি ওকে পাশ করিয়ে দেবে। সে কি? সেটা তো অন্যায়। অবন্তী আঁতকে উঠেছিল। অন্যায় আবার কি? ও যদি সব জানতো তাহলে কি টাকা দিয়ে তোর বাবার কাছে শিখতে আসতো? এখন যদি কম জানে তাহলে পড়তে পড়তে শিখে যাবে। টিউশনির টাকা না এলে সংসার চালাতে পারবো না আমি। শেষ পর্যন্ত মাসে 300 টাকা বাড়তি রোজগার হওয়ায় মায়ের মুখে হাসি ফুটেছিল। ওই টাকা মানে পুজোর আগে কেনাকাটা সম্পর্কে নিশ্চিন্তি। তখন চাহিদা কম ছিল। হেমন্তের বয়স তখন 12, বসন্তের 8। অবন্তী তখন ফাইনাল ইয়ারের ছাত্রী। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় আকাশের দিকে নজর যেতেই দেখল একটা বিরাট সাদা মেঘ স্থির হয়ে আছে। সাদা মেঘ স্থির হয়ে থাক অথবা উড়ে যাক, তাকে নিয়ে মাথা ঘামানোর কোনো মানে হয় না। কারণ যা নিত্য ঘটে তার মধ্যে কোনো বিশেষত্ব নেই। আজই ক্লাসে অধ্যাপক বলেছেন, প্রাত্যহিকের সাধারণ ঘটনা সামান্য রূপ বদলালে কখনো কখনো অসামান্য হয়ে ওঠে। যিনি শিল্পী তিনি ওই রূপটাকে মর্যাদা দেন। এই সাদা মেঘগুলোকে সে প্রায়ই দেখে। বর্ষাকালে যখন বিশাল কালো মেঘের দল উড়ে বেড়ায় সেটাও স্বাভাবিক বলে কোনো আলাদা স্বীকৃতি পায় না। কিন্তু আজকের এই সাদা মেঘের প্রান্তে কেউ যেন পলি মাটি মাখিয়ে দিয়েছে। মেঘের গায়ে মাটির গন্ধ। রোমাঞ্চিত হলো অবন্তী। বাহ! সঙ্গে সঙ্গে তার চোখে মেঘটার অন্য রূপ ধরা পড়ল। ওই অত দূরের আকাশে স্থির হয়ে থাকা মেঘটার গায়ে সোঁদা গন্ধ সে টের পাচ্ছিল। উচ্ছ্বসিত অবন্তী দ্রুত বাড়িতে এলো বাবাকে খবরটা শোনাবে বলে। এসে দেখলো বাবা এক যুবকের সঙ্গে তন্ময় হয়ে মিল্টন নিয়ে আলোচনায় মশগুল। জানালা দিয়ে বাবা তাকে দেখতে পেল। এবারে দরজা দিয়ে উঠোনে পা দিলে বাঁ দিকের ছোট ঘরটায় বাবা বসতেন। উঠোনের ডান দিকে তাদের শোবার ঘর। এই ব্যবস্থা এখনো রয়েছে। সে চুপচাপ উঠানে পা দিতেই বাবার গলা কানে এলো, "ওগো মা, এখানে এসো।" যুবক মুখ তুলে তাকালো। এমন শান্ত চাহনি কোনো দিন দেখেনি অবন্তী। ঈশ্বর কোনো কোনো মানুষকে তৈরি করার সময় শয়তানের সামান্য ছোঁয়াও তার কাছে ঘেঁষতে দেন না। এই হলো অবন্তী, আমার বড় মেয়ে, ইংরেজি নিয়ে কলেজে পড়ছে। আর এই হলো স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু সেনগুপ্ত। হ্যাঁ, ও আমার স্কুলে ফিলোজফি পড়াতে এসেছে। ফ্রেশ এমএ বিএড। ওর কাছে হালফিলের খবর নিচ্ছিলাম। ফিলোজফির ছাত্র বলে ভাবিস না ও সাহিত্যের খোঁজ খবর রাখে না। ও আমার সঙ্গে একমত শেষের কবিতা রবীন্দ্রনাথের শৌখিন মজদুরি। অবন্তী গম্ভীর গলায় বলল, আমি তোমার সঙ্গে একমত নই। বাবা বললেন, বাহ, এতে মনে হচ্ছে আড্ডা জমবে ভালো। আয় বস। হ্যাঁ, তোমার বক্তব্য কি শুনি? শৌখিন মজদুরি বলতে তুমি কি বলতে চাইছো? আমি কেন বলবো? রবীন্দ্রনাথ স্বয়ং ব্যাখ্যা করে গেছেন এবং এটা ওর শেষের কবিতা সম্পর্কে প্রযোজ্য। স্বর্ণেন্দু জিজ্ঞাসা করেছিল, শেষের কবিতা কি আপনার বানানো উপন্যাস বলে মনে হয় না? চরিত্রগুলো রক্ত মাংসের নয়, সাজানো কথা বলে। যেভাবে রবীন্দ্রনাথের ছোট গল্পের চরিত্রগুলো আমাদের স্পর্শ করে,
অমিত বা লাবণ্য সেভাবে করে না। রবীন্দ্রনাথ একটা আধুনিক প্রেমের উপন্যাস লিখতে গিয়েছিলেন, কিন্তু এইসব চরিত্র আকাশচারী ছিল, তাই না? অবন্তী বলেছিল, তাহলে তো রক্তকরবীকেও আপনি সাজানো নাটক বলবেন। না, রক্তকরবী রূপক, তার ব্যাখ্যা আলাদা। তা কেন হবে? রক্তকরবীর সংলাপ তো অতিরঞ্জিত, বানানো। ওভাবে কোনো মানুষ কথা বলে না, তাই না? আগেই বললাম, সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথ রূপক নাটক লিখেছিলেন। রক্তকরবীর বক্তব্যটাও ওই আলোকে পরিবেশন করা হয়েছে বলে সত্যিকারের শিল্প হয়ে উঠেছে। এই একই কথা শেষের কবিতা সম্পর্কে ভাবতে পারছেন না কেন? তার মানে? স্বর্ণেন্দু হকচকিয়ে গেল। মনে করুন শেষের কবিতা রূপক উপন্যাস। বিয়ের আগে নরনারীর মধ্যে যে বন্ধুত্ব হয় তা বেঁচে থাকে বিচ্ছেদে। বন্ধুত্বের সময় যে কথা বলা হয় তা শুধু বলার জন্যে বলা, অথবা বলার আনন্দেই বলা। বাস্তব জীবনে যখন তার দাম থাকবে না, তখন বন্ধুকে বিদায় জানাতেই হয়, তাই না? স্বর্ণেন্দু তাকিয়েছিল। বাবা বললেন, ঠিক আছে, এরপর আর তর্ক চলতে পারে না। কিন্তু মা, অমিত রায়ের কথাগুলো যদি একটু কম সাজানো হতো তাহলে মন্দ হতো না। অবন্তী হাসল। জানো বাবা, আজ কলেজ থেকে ফেরার সময় আকাশে একটা বিশাল মেঘ ছিল, আর সেই মেঘের কোণে এমন একটা মেঠো রং মিশেছিল যে মনে হচ্ছিল মাটি লেগে গেছে। আর তাই দেখে আমি মেঘটার গায়ে সোদা গন্ধ টের পেলাম। এই যে আমার অনুভূতিটা, এটা কি সাজানো? আমার কাছে কি সত্যি নয়? স্বর্ণেন্দু বলল, রবীন্দ্রনাথের জবাব দিয়েছেন। হিরে বসানো সোনার ফুল নিশ্চয়ই পড়া আছে। সেদিন সন্ধেবেলা ঝড় এবং বৃষ্টি হয়েছিল। স্বর্ণেন্দু চলে গিয়েছিল তার আগে। অবন্তীর মনে হয়েছিল এতক্ষণে মেঘের গায়ে লেগে থাকা মাটি পৃথিবীতে তার জায়গায় ফিরে এলো। দিন তিনেক বাদে আবার স্বর্ণেন্দুর সাথে দেখা। ঋত্বিক ঘটকের ছবি দেখানো হচ্ছিল সিনে ক্লাবের ব্যবস্থাপনায়। মেঘে ঢাকা তারা দেখতে গিয়েছিল অবন্তী। হলের সামনে দাঁড়িয়েছিল স্বর্ণেন্দু। দেখা মাত্র এগিয়ে এসে বলল, কেমন আছেন? ভালো। সেদিন আপনার কথাগুলি আমার ভালো লেগেছে। অবন্তী লজ্জা পেয়েছিল। তর্ক করার সময় কথা বলতে নেশা পেয়ে যায়, তখন অনেক কিছু বলা যায়। এর আগে মেঘে ঢাকা তারা দেখেননি? না, আমি কলেজে পড়ার সময় দেখেছিলাম, ভাবছিলাম দুবার দেখব কিনা। কেন? কারণ অতীতের অভিজ্ঞতা খুব খারাপ। 12 বছর বয়সে দস্যুমোহন পড়ে মুগ্ধ হয়েছিলাম। তার স্মৃতি বেশ জলজলে ছিল। কলেজে পড়ার সময় সেই বইটি আবার পড়তে গিয়ে শেষ করতে পারিনি। এমন ছেলে মানুষই মনে হয়েছিল যে কি করে প্রথমবার মুগ্ধ হয়েছিলাম ভেবে পাইনি। এইরকম অনেকবার হয়েছে। তাছাড়া প্রথমবার যে চমক থাকে তা সাধারণ ত্রুটি বিচ্যুতি আড়াল করে রাখে। দ্বিতীয়বার তা ধরা পড়ে বলে ভালো লাগাটা নষ্ট হয়ে যায়। স্বর্ণেন্দু বলেছিল। অবন্তী বলেছিল, সেই জন্যই বলা হয় পণ্ডিতরা রস উপভোগ করতে পারেন না। খুঁটিয়ে বিচার করতে করতেই তাদের সময় চলে যায়। স্বর্ণেন্দু হো হো করে হেসেছিল। আমি কিন্তু পণ্ডিত নই। এই সময় অবন্তীর বান্ধবী পৌঁছে গিয়েছিল। বিদায় নিয়ে দুজন পাশাপাশি বসে তন্ময় হয়ে ছবি দেখছিল। ইন্টারভালে মেয়েটি জিজ্ঞাসা করেছিল, কে রে, খুব হ্যান্ডসাম দেখতে। অবন্তী ঠাট্টা করেছিল, পছন্দ হয়েছে? খুব। বান্ধবী মাথা নেড়ে হাসতে হাসতে বলল, বল না কে? স্কুলে পড়ায়। স্কুলে? যাক চলে। কেন? দূর, মাস্টারের সঙ্গে বাবা কিছুতেই বিয়ে দেবে না। তুই একেবারে বিয়ের কথা ভেবে ফেললি? না কেন, আমি যার সঙ্গে প্রেম করব তার সঙ্গেই বিয়ে হবে। চমৎকার। অবন্তী বলল, আচ্ছা, স্বর্ণেন্দুবাবু যদি অন্য চাকরি করে? কি চাকরি? তা জানি না। মেঘে ঢাকা তারার নায়িকার জন্য খুব কষ্ট হচ্ছিল দুজনেরই। বান্ধবী বলল, দূর, মন খারাপ হয়ে যায় এরকম সিনেমা দেখলে। কেউ আজকাল এভাবে আত্মত্যাগ করে না। সিনেমা শেষ হলে ওরা বাইরে বেরিয়ে এসে দেখল স্বর্ণেন্দু একজনের সঙ্গে কথা বলছে। অবন্তী বান্ধবীকে বলল, চল তোর সঙ্গে আলাপ করিয়ে দেই। ওরা কাছে আসতে ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে স্বর্ণেন্দু বলল, বলুন কিরকম লাগলো? অবন্তী হাসল। তার আগে বলুন, স্বপ্নভঙ্গ হয়েছে নাকি? না, হয়নি। স্বর্ণেন্দু হাসল। আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার বান্ধবীর মন খারাপ হয়ে গিয়েছে। ওর নাম স্বাতী দত্ত। নমস্কার, আমি স্বর্ণেন্দু।
মন খারাপ হয়েছে মানে আপনি নায়িকাকে স্পর্শ করতে পেরেছেন, তাই তো? হয়তো, কিন্তু আমি হলে ওসব করতাম না। এভাবে নিজেকে কষ্ট দেবার কোনো মানে নেই। ও, আপনি স্কুলে পড়ান? হ্যাঁ। অন্য কোনো কিছু করার ইচ্ছে নেই? যেমন? এই ধরুন ডব্লিউবিসিএস অথবা আইএএস? না, পড়াতেই আমার ভালো লাগে। ও, এই অবন্তী, আমি যাই রে, কাল দেখা হবে। একটা রিক্সা নিয়ে সাথী চলে যেতে স্বর্ণেন্দু বলল, কি ব্যাপার বলুন তো, আপনার বান্ধবীকে আমি ঠিক বুঝতে পারলুম না। ও মাস্টার মশাইদের পছন্দ করে না, অবন্তী বলল। তার মানে? স্বর্ণেন্দু অবাক। মাস্টার মশাইদের ও খুব ভয় পায়, হেসেছিল অবন্তী। আপনি যদি ওর ভয় ভাঙাতে চান তাহলে আপনাকে আইএএস নয় ডব্লিউবিসিএস পাশ করতে হবে। সরি, আমি যা তাই থাকতে চাই। দিদি, নিচু গলার ডাকটা কানে আসতেই ঘুরে অবন্তী। এই বাড়ির ছাদে আগের মতো অন্ধকার না জমলেও মুখ দেখা যাচ্ছে না, কিন্তু রত্নাকে চেনা গেল। কাছে এসে দাঁড়ালো রত্না। আমি জানি তুমি আমাকে খুব খারাপ ভাবছো, তাই না? এখন ওর গলার স্বরে কোমল স্পর্শ। কিছু বলবে? আমি যে কি করব ভেবে পাই না দিদি। কেন? তোমার ভাইয়ের অবস্থা তো জানো। মুদির দোকান থেকে যা আয় হয় তাতে টেনে টুনে চলতো। তুমি মাকে টাকা পাঠাতে বলে অভাবটা ধরা পড়তো না। থাকার মধ্যে তো ওই ছোট্ট বাড়িটা, দুটো বাচ্চা বড় হচ্ছে। ওদের ঠাকুরদা মাস্টার ছিল, অথচ ওরা পয়সার অভাবে টিউটোরিয়ালে যেতে পারে না। তবু আমি কোনো মতে চালাচ্ছি। এর মধ্যে যদি বসন্তর মেয়ে বউ এসে জোটে, তাহলে তো শেষ হয়ে যাব। কেন? এইটুকু জায়গায় আলাদা রান্না করা সম্ভব নয়। আর চোখের সামনে ওরা না খেয়ে আছে, তা দেখতে পারবো না। কিন্তু বসন্তের মেয়েটা তো কোনো দোষ করেনি। মানছি, কিন্তু মা তো ওদের ঘরে নেননি। কাজটা কি মা ঠিক করেছিলেন? তখন তো তুমিও মায়ের কথা মেনে নিয়েছিলে। হ্যাঁ, মেনেছি। কারণ যেখানে আমি থাকবো না সেখানে আমার সিদ্ধান্তের জন্য কোনো অশান্তি হোক, এটা আমি চাইনি। দিদি, তুমি আমার কথা ভাবো। এতদিন ধরে তো এই সংসারটাকে আমিই টানলাম। মা আমার সঙ্গে কম খারাপ ব্যবহার করেননি, কিন্তু আমিই তো তার সেবা করেছি। আমার কি কোনো দাবি থাকতে পারে না? অবন্তী অনেকক্ষণ থেকে রত্নার এই পরিবর্তিত রূপ দেখে অবাক হচ্ছিল। সেই ঝাঁজ, ঠেস দিয়ে কথা বলার ঢংটাও উধাও। নিজের ছেলেদের ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত মায়ের ভূমিকায় এখন সে। অবন্তী বলল, রত্না, ধরো তোমার সঙ্গে প্রেম করে হেমন্ত যখন বিয়ে করতে চাইলো, তখন মা বা আমি যদি রাজি না হতাম, তাহলে কি করতে? সত্যি কথা তুমিও জানো, আমি রাজি হইনি। যে ছেলের রোজগার তখন নামে মাত্র, সে কোন সাহসে বিয়ে করবে? তখন মা জোর করলেন। কারণ তোমরা ব্রাহ্মণ, এবং মায়ের পক্ষে আর সংসারে কাজ করা সম্ভব হচ্ছিল না। কিন্তু মা যদি রাজি না হতেন, তোমাকে যদি এ বাড়িতে ঢুকতে দেয়া না হতো, হেমন্ত যদি তোমাকে বস্তিতে ঘর ভাড়া করে নিয়ে তুলতো, তাহলে বসন্তর বউয়ের যে দশা হয়েছে, তোমারও তাই হতো, তাই না? তুমি এসব কি বলছো দিদি? সত্য খুব নির্মম রত্না। এই মেয়েটির ক্ষেত্রে যা হয়েছে তা তোমার ক্ষেত্রেও হতে পারত। অথচ নিজে মেয়ে হয়েও কষ্টটা বুঝতে পারছো না। অবশ্য মেয়েরা কোনোদিনই বুঝতে চায় না। বেশ, ও থাকুক শ্রাদ্ধ পর্যন্ত। কিন্তু তারপর? তারপর আমিও চলে যাব, ওরাও থাকবে না। তোমাকে চলে যেতে বলার স্পর্ধা যেন আমার কখনো না হয়। তাহলে আমার কথা শোনো, মায়ের কাজ সবাই মিলেমিশে করো। রত্না আর কথা বাড়ালো না। সে নেমে যেতে অবন্তীর খেয়াল হলো অনেকক্ষণ খাওয়া হয়নি। আজকাল বেশিক্ষণ না খেলে পেটে ব্যথা হয়। একদিন না পেরে ডাক্তার দেখিয়েছিল সে। সেই ভদ্রলোক বলেছিলেন, একদম খালি রাখবেন না পেট। যত অল্পই হোক 4 ঘন্টা অন্তর খেয়ে নেবেন। সেই সকাল 9টায় অফিস যাওয়ার আগে খেয়েছিল সে। 12 ঘন্টা চলে গেছে। খাওয়ার কথা মনেই ছিল না। থাকলেও সুযোগ পেত না। এখন এই বাড়িতে কি খেতে পারে সে? প্রথম কথা রত্নাকে বলতে হবে। বাচ্চারা কিছু খেয়েছে কিনা তাও জানা নেই। বসন্তর মেয়ে বউ যে খায়নি সেটা জানা আছে। খাবার আছে কিনা তাও বোঝা মুশকিল। তাছাড়া এখন এই বাড়িতে অশৌচ চলছে। শ্মশান যাত্রীদের জন্য মিষ্টি আনা হয়েছিল, এটা সে দেখেছে।
কিন্তু কিছু না খেলে উপায় নেই। চিনচিনে ব্যথাটা এবার জানান দিচ্ছে। ছাদ থেকে নেমে আসতেই হেমন্তকে দেখতে পেল অবন্তী। বলল, টাকা দিচ্ছি, একটু মিষ্টি নিয়ে আয় তো। কেন, কে খাবে? আমি। অবন্তী মরিয়া হয়ে জবাব দিল। তোমার কি এখন মিষ্টি খাওয়া উচিত হবে? কেন? এখন তো আমাদের নিজেদের ফোটানো খাবার খাওয়া উচিত, হলুদ মশলা ছাড়া। তোমার তো গোত্রান্তর হয়নি, তোমারও তো করা উচিত। আমি জানি না, মুশকিল হলো আমার পেটে একটা ঘা আছে। বেশিক্ষণ না খেয়ে থাকলে প্রচন্ড যন্ত্রণা হয়। শাস্ত্রে যদি অবিবাহিতা মেয়েকে হবিষ্যি করতে বলে থাকে, তাহলে আমার পক্ষে করা সম্ভব নয়। রত্না এগিয়ে এলো। পেঁয়াজ রসুন মাছ না খেলেই হলো। অতমত নিয়মকাল আজকাল কে মানছে? যার অসুখ তাকে নিয়ম মানতে হবে না। এসো দিদি, ঘরে মিষ্টি আছে, আনতে হবে না। রত্নাকে অবাক হয়ে দেখল অবন্তী। এত দ্রুত ও পাল্টে গিয়েছে যে অবন্তী তাল রাখতে পারছিল না। নিজের ঘরে নিয়ে গিয়ে প্লেটে মিষ্টি দিল রত্না। আমারই উচিত ছিল শ্মশান থেকে ঘুরে আসার পর তোমাকে খেতে দেওয়া। মাথা ঠিক থাকে না আজকাল। খাও। ঘরে হেমন্তর ছেলে দুটো ছিল। তাদের দেখিয়ে অবন্তী জিজ্ঞেস করল, ওদের জল খাবার দিয়েছ? হ্যাঁ, না দিলে ছাড়বে আমাকে? তোমার কি বাড়তি মিষ্টি আছে? কেন? বসন্তের মেয়েটাকে দিয়ে এসো, বেচারার মুখ শুকিয়ে আমসি হয়ে গেছে। নিশ্চয়ই খুব খিদে পেয়েছে ওর। রত্না একটা প্লেটে দুটো সন্দেশ রেখে বড় ছেলেকে ডাকলো। এই, পাশের ঘরে যে ছোট বোনটা আছে তাকে দিয়ে আয়। আমাদের দেবে না? না, সন্ধেবেলায় মুড়ি খেয়েছো, আর খেতে হবে না। কথাটা শোনা মাত্র ছোটটা কান্না শুরু করলো। বড়টা প্লেট নিয়ে বেরিয়ে গেল। অবন্তী তার প্লেট থেকে একটা সন্দেশ তুলে ছোটটার হাতে দিয়ে কান্না থামালো। মুখে সন্দেশ দিতেই একটা টকটকা স্বাদ পেল অবন্তী। পুরনো সন্দেশ, শ্মশান যাত্রীদের জন্য সস্তায় কেনা হয়েছে। আর বিচার করার অবকাশ নেই। অবন্তী রত্নার বাড়িয়ে দেয়া জলের গ্লাস গলায় ঢেলে দিল। রাতের খাওয়ার ঝামেলা ছিল না। দুই ভাইকে হবিষ্যি করতে সাহায্য করলো রত্না। বসন্তের বউ খিচুড়ি রাঁধল সবার জন্য। খেয়ে দিয়ে মেয়েটা অবন্তীর কাছে এলো। দিদি, আমরা যাই? যাই মানে? আবার কাল সকালে আসবো। কেন? আমি যে বললাম তুমি মেয়েকে নিয়ে এখানেই থাকবে। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তোমার নামটা কি যেন? কাবেরী। ও, তা আমার কথা ভালো লাগছে না? আপনি রাগ করবেন না। না, রাগ করার অধিকার তো আমার এ বাড়িতে নেই। ওকে একা থাকতে বলবেন না দিদি। কেন? আমরা নেই জানলেই ওর বন্ধুরা জুটে যাবে, ঘরে হই হল্লা হবে, ওইসব খাবে। এই ভয়ে আমি চলে যেতে চাইছি। কিন্তু অনেক দূরের পথ, বাচ্চাটাকে নিয়ে যাওয়া আসা করতে তো তোমার কষ্ট হবে কাবেরী। অবন্তী মন বদলালো। হবে, কিন্তু আশেপাশের ঘরের মেয়েদের কাছ থেকে কথা শুনতে হবে না, সেটা বেশি কষ্টের। তুমি বসন্তকে নিষেধ করো না। আমার মুখ ব্যথা হয়ে গেছে। আশ্চর্য! ও একা থাকলে একরকম, আর বন্ধুদের সঙ্গ পেলে অন্যরকম। তোমার মা বাবার কাছে যাও না? কাবেরী মাথা নিচু করে রইল। সম্পর্ক নেই বুঝি? না। প্রশ্ন না করে পারল না অবন্তী। জীবনটা এমন হবে জেনেও তুমি ওকে বিয়ে করলে কেন? কি দেখেছিলে ওর মধ্যে? উত্তর না পেয়ে অবন্তী কাবেরীর দিকে তাকাতে দেখল মেয়েটার দুগাল বেয়ে জলের ধারা নেমেছে। শিশিরকে যারা মুক্ত ভেবে নেয়, ভর দুপুরের খরায় তাদের কোনো জবাব থাকে না। ঘুমন্ত মেয়েকে তুলে বেরিয়ে যাচ্ছিল কাবেরী। রত্না ডাকল, কোথায় যাচ্ছ? বাসায়। বাহ, বাড়ির বউ এত রাত্রে বাচ্চা কোলে নিয়ে ফিরে যাচ্ছে। পাড়ায় আমাদের সম্মান থাকবে? দিদি তো বলেই দিয়েছে থাকতে। আমি কাল আসবো। ওই পুচকে মেয়েটাকে নিয়ে আসা যাওয়া করবে? বাহ, ঠিক আছে, এই বাড়িতে তুমি থাকতে না চাও, ওটাকে রেখে যাও। ঘুমন্ত বাচ্চাকে নিয়ে যেতে হবে না। ও যদি ঘুম থেকে উঠে আমাকে না দেখে তাহলে? আমি বাচ্চা মানুষ করিনি। যা হবে আমি সামলে নেব। দিদির ঘরে বিছানা করে দিয়েছিলাম, ওখানে শুইয়ে দাও। হেমন্ত খানিকটা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে স্ত্রীর কথা শুনছিল। রত্নাকে এই ভূমিকায় দেখবে সে কল্পনাও করেনি।
তার পাশে দাঁড়ানো বসন্ত বলল, তুমি কেন খামোকা যাচ্ছ? মেয়ের সঙ্গে থেকে যাও। কাবেরী এখানে থাকলে বাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে মৎসব করতে সুবিধা হবে, তাই তো? অবন্তী জিজ্ঞাসা করল। কি কথা বলছো? বসন্ত আর চোখে স্ত্রীর দিকে তাকালো। কি বলতে চাইছি তা তোর অজানা নয়। বসন্ত, আজ মা মারা গিয়েছে। যতদিন অশৌচ চলবে ওই পোশাকটা পরে থাকবি, ততদিন নেশা করবি না। এই সামান্য অনুরোধ রাখতে পারবি? অবন্তী তাকালো। অন্যদিকে তাকালো বসন্ত। তারপর বলল, না খেলে কষ্ট হয়। কষ্ট হয়? এই বয়সে? নিজেকে কোথায় নামিয়ে নিয়েছিস তুই? বেশ, খেতে হলে এই বাড়িতে আমার সামনে বসে খাবি। দিদি! হতভম্ব হয়ে গেল বসন্ত। তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, কথা দিলাম এই সময় খাবো না। বসন্ত আর দাঁড়ালো না। কাবেরী কি করবে বুঝতে পারছিল না। অবন্তী বলল, যাও মেয়েটাকে শুইয়ে দাও। তুমি তো আসা অবধি একই কাপড়ে রয়েছ। বসন্ত কিছু নিয়ে আসেনি? এনেছে। নিচু গলায় জবাব দিয়ে কাবেরী মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেল। নিজের কাছে ধরা পড়ে গেল অবন্তী। জ্ঞান হওয়ার পর শরীরটার এত বড় হয়ে ওঠার সময়টা যা কখনো হয়নি, এখন তাই হচ্ছে। স্বর্ণেন্দুকে দেখলেই কিরকম আড়ষ্ট হয়ে যাচ্ছে আজকাল। কথা বলার সময় জিভ ভারী, নিঃশ্বাস দ্রুত, অথচ সব ছাপিয়ে এক অপূর্ব আনন্দ নিয়ে বসে থাকা। স্বর্ণেন্দু তার থেকে মাত্র 5 বছরের বড়। ওদের বাড়ি গুসকরায়। বাবা নেই, মা আছেন। ভাই বোন না থাকায় মা বর্ধমানের ছেলের বাড়িতে থাকেন বেশিরভাগ সময়। তৃতীয় দিন বাইরে দেখা হতেই স্বর্ণেন্দু বলল, আজ আমাদের বাড়িতে চলো, তোমাকে মায়ের সামনে হাজির করব। অবাক হয়ে তাকিয়েছিল অবন্তী। স্বর্ণেন্দু বলেছিল, বর্ধমান শহরটা তো আর কলকাতা নয়, এখানে মানুষ সব ব্যাপারেই কৌতূহলী। তোমার সঙ্গে আলাপ হলে মা আর উড়ো খবরে বিশ্বাস করবেন না। দেখছো না সবাই কি আগ্রহ নিয়ে দেখছে আমাদের। এসব লক্ষ্য করার মতো মন ছিল না অবন্তীর। বলল, দেখুক গে, আমরা কি চুরিমারি করছি যে ভয়ে থাকবো? তোমার দেখছি খুব সাহস। যতক্ষণ না আমি কোনো অন্যায় করছি ততক্ষণ আমি ভীতু নই। তাহলে আমার মায়ের সঙ্গে দেখা, ন্যায় না অন্যায়, কার মধ্যে পড়ে? কোনোটাই নয়। ওটাকে বলে সৌজন্য। মাস্টার মশাইকে কথা জুগিয়ে দিতে হচ্ছে কেন? নাকি আমাকে পরীক্ষা করা হচ্ছে? স্বর্ণেন্দু হেসে ফেলেছিল। তারপর মাথা নেড়ে বলেছিল, চলো। সেই 3টে দিন স্বর্ণেন্দু তাকে একবারও বলেনি ভালোবাসি। তার পক্ষে তো সম্ভবই ছিল না, অথচ কেমন করে যেন দুজনেই বুঝে গেল, শুনে ফেলল না বলা কথাটা। বাড়িটা ছোট, 2টো ঘরের লাগোয়া উঠোন এবং সেখানে একটা ডুমুর গাছ রয়েছে। ভাড়া নিয়েছে স্বর্ণেন্দু। শান্ত ছোটখাটো চেহারার প্রৌঢ়া মহিলাটি দরজা খুলে হাসলেন। এই বুঝি অবন্তী? স্বর্ণেন্দু হাসল। হ্যাঁ মা। এসো মা। ভদ্রমহিলা হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে চেয়ারে বসালেন। তারপর কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, বাহ। অবন্তী মুখ নামালো। সে সুন্দরী নয় এ কথা মায়ের মুখে অনেকবার শুনেছে। বাবা বলেন, বাড়াবাড়ি সুন্দরী হলে তো বিপদ, তারা আবার বর খুঁজে পায় না। অতএব এই মহিলা তার রূপের প্রশংসা করলে মন রাখার জন্য করছেন। স্বর্ণেন্দু জিজ্ঞাসা করল, বাহ মানে? এই মেয়ের মুখে এমন কিছু আছে যা সাধারণ বাঙালি মেয়ের মধ্যে দেখতে পাওয়া যায় না। ওকে গোজামিল দিয়ে কিছু বোঝাতে পারবি না। অবন্তী হেসে ফেলেছিল। মহিলা বললেন, তোমাদের বাড়ির কথা শুনেছি। তোমার বাবা ওকে খুব স্নেহ করেন। একদিন ওর বাবার সঙ্গে আলাপ করতে হবে। বাবাকে বলবো, অবন্তী বলেছিল। বিএ পাশ করে কি করবে? এমএ? হ্যাঁ। অনেকক্ষণ গল্প হয়েছিল সেদিন। স্বর্ণেন্দুর মাকে ভালো লেগেছিল অবন্তীর। কোনো কোনো মহিলা খুব দ্রুত আপন করে নিতে পারেন, দূরত্ব রাখেন না। ইনি সেই ধরনের। চা খাবার খাইয়ে জেনে নিলেন অবন্তী রান্না করতে পারে কিনা, গান জানে কিনা। সময়টা চমৎকার কেটেছিল। ফার্স্ট ক্লাস অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল অবন্তীর। বাবা বললেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। এমএটা মন দিয়ে পড়ো, ওখানে ফার্স্ট ক্লাস পেলে আমি খুশি হব। বাবার ইচ্ছে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবন্তীকে পড়াতে, কিন্তু খরচের কথা ভেবে অবন্তী নিজেই রাজি হয়নি।
তার জন্য পরিবারের সবাই বঞ্চিত হবে এটা কখনোই সে চায়নি। ওই সময় একটা মজার খেলা খেলতো সে। কাগজে অনার্স গ্র্যাজুয়েটদের সুযোগ আছে এমন চাকরির বিজ্ঞাপন দেখলেই দরখাস্ত করে দিত। অবশ্য যেসব দরখাস্তের সঙ্গে টাকা পাঠাতে হতো না সেগুলোকেই বেছে নিত সে। একটা খাতায় লিখে রাখতো কোথায় দরখাস্ত পাঠিয়েছে। সেই সব দরখাস্তের কোনো উত্তর আসতো না। একদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কার্ড করিয়ে এলো কাউকে না বলে। চাকরি পাওয়া যে অত্যন্ত কঠিন কর্ম সেটা সে এমএ ক্লাস থাকার সময় বুঝে গিয়েছিল। হঠাৎ তাকে চমকে দিয়ে একটা সরকারি খাম এলো। আপার ডিভিশন ক্লার্কের চাকরির জন্য তাকে লিখিত পরীক্ষায় বসতে হবে। পরীক্ষা হবে বর্ধমানেই। অবন্তী খুব উত্তেজিত হলেও কাউকে বলতে চাইল না ঘটনাটা। পরীক্ষায় হাজার হাজার প্রার্থী বসবে। চাকরি না হওয়ার সম্ভাবনা যেখানে 90 ভাগ, সেখানে সবাইকে জানিয়ে হাস্যাস্পদ হওয়ার কোনো দরকার নেই। তাছাড়া এমএতে ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা না করে সে খেলার ছলেও চাকরি খুঁজছে জানতে পারলে বাবা খুব দুঃখ পাবেন। তাই চুপিসারে পরীক্ষা দিয়ে এসেছিল সে। দিতে গিয়ে আবিষ্কার করেছিল প্রশ্নগুলোর উত্তর ক্লাস 10-এর পড়ুয়া স্বচ্ছন্দে লিখতে পারবে। এদেশে একজন আপার ডিভিশন ক্লার্কের মান ক্লাস 10-এর, অথচ আবেদন করতে বলা হচ্ছে গ্র্যাজুয়েটদের। তখন রোজ দেখা করতে ইচ্ছে করত, কিন্তু স্বর্ণেন্দু বলেছিল সেটা ঠিক হবে না, বরং পাকাপাকি ব্যবস্থা করতে কমলাকান্ত বাবুর সঙ্গে কথা বলা দরকার। প্রয়োজন হলে স্বর্ণেন্দুর মা যাবেন ওর কাছে। অবন্তী মাথা নেড়েছিল। যা, উনি যাবেন কেন? তাহলে আমাকেই যেতে হয়? না, বাবাকে আমিই বলবো। খুব সাহসী হয়ে গেছো দেখছি। সাহসের কথা উঠছে কেন? বাবা আমার ভালো বন্ধু। বেশ, মা চাইছেন অঘ্রাণেই ব্যবস্থা করতে। অঘ্রাণ? বাড়িতে ফিরে সোজা ছাদে চলে গিয়েছিল অবন্তী। আশেপাশে কোনো বাড়ি নেই, তখন ছাদে দাঁড়ালেই আকাশটা নিচে নেমে আসতো। তখন শেষ বিকেল। সূর্য নেই, কিন্তু অন্ধকারও নামেনি। উঠোনে দাঁড়িয়ে মা চিৎকার করলো, ও অবু, এই সময় ন্যাড়া ছাদে উঠলি? পা পিছলে পড়লে তোকে চিরকাল ঠুটো হয়ে থাকতে হবে। অবন্তী আলসের গায়ে এসে দাঁড়ালো। ইস, পায়ে যাদের জোর নেই তাদেরই পিছলে যায়। বাবা, বাবা, এখানে একটু এসো, চেঁচিয়েছিল সে। কমলাকান্ত ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। কি হলো রে? এখানে এসো না প্লিজ। মা গজগজ করছিল। বাবা ছাদে এলেন। বিউটিফুল। এ সময় কোনো দিগন্ত ছোঁয়া মাঠের বুকে দাঁড়ালে গোধূলি দেখতে পাওয়া যেত। আকাশের চেহারা দেখ, কত রং। তুমি তো ঘরে বসে বই পড়ছিলে। ভাগ্যিস তুই ডাকলি। বাবা আকাশ দেখছিলেন। বাবা। অবন্তীর গলার স্বর বদলে গেল। নিজের কাছেই অচেনা ঠেকল। বল। বাবা মুখ নামালেন। একটা কথা বলবো? নিশ্চয়ই। আমার একজনকে ভালো লেগেছে। ভালো? ও, ছেলেটিকে? কমলাকান্তর মুখে আগ্রহ। স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু? এ তো ভালো কথা। খুব ভালো ছেলেও। তুমি আপত্তি করছো না তো? আরে না, স্বর্ণেন্দুর সঙ্গে তোর কথা হয়েছে? হ্যাঁ। অবন্তী অন্যদিকে তাকালো। ওর মা তোমার সঙ্গে কথা বলতে চান। তাই নাকি? ওরা তো ঘুষ করাতে থাকেন। এখানে এসেছেন? হ্যাঁ। কিন্তু মা, তোমার এমএ পরীক্ষা পর্যন্ত ওদের অপেক্ষা করতে হবে। ওরা চাইছেন অঘ্রাণ মাসে। ইম্পসিবল। প্রথম কথা, এখন তোর মন দিয়ে পড়ার সময়। বিয়ে হলে নানান চাপ মনের ওপর পড়বে, ফলে পড়াটাই হয়ে উঠবে না। হয়তো পরীক্ষা দিবি, কিন্তু সেকেন্ড ক্লাস নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। দ্বিতীয়ত, বিয়ে দিতে গেলে আমায় তো একটু গুছিয়ে নিতে হবে। তার জন্য কিছু সময় দরকার। আমার কথা বুঝতে পারছিস? নীরবে মাথা নেড়েছিল অবন্তী। কিন্তু আমরা একটা কাজ করতে পারি। ওর মায়ের সঙ্গে কথা বলে সম্বন্ধটা পাকা করে রাখতে তো দোষ নেই। তুমি যা বলবে তাই হবে। বাবা ডান হাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন। আমি খুব খুশি হয়েছি মা। এর চেয়ে ভালো খবর আমার জীবনে কিচ্ছু নেই। তোর দুই ভাই এখন ছোট, বেশ ছোট। ওরা নিজের পায়ে যখন দাঁড়াবে, তখন আমি পৃথিবীতে থাকবো কিনা জানি না। তবে তুই যে এখানে সুখী হবি তা আমি জেনে যেতে পারছি। এটা কম আনন্দের নয়। চল, তোর মাকে খবরটা দেই।
মা কিছু সেলাই করছিল। বাবার কথা শুনে বলল, স্বর্ণেন্দু? খুব ভালো ছেলে, আমার স্কুলে পড়ায়। এ বাড়িতে একবার এসেছিল, তুমি তো দেখেছ। সংসারে মা ছাড়া কেউ নেই। এমন পাত্র পাওয়া ভাগ্যের কথা। প্রাইভেট টিউশনি করে? কেন? নইলে তো মেয়ের অবস্থা আমার মতো হবে। আমার সঙ্গে তোমার সম্বন্ধ করে বিয়ে হয়েছিল। এক্ষেত্রে মেয়ে নিজে পছন্দ করেছে। ওর অবস্থা নিশ্চয়ই ভালো হবে। কমলাকান্ত হেসেছিলেন। মা মেয়ের দিকে আর চোখে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ? কমলাকান্ত বললেন, আজকাল আবার জাত নিয়ে কেউ মাথা ঘামায় নাকি? ও, তার মানে নিচু জাতের ছেলে। নিচু জাত মানে? অর্ধেক ব্রাহ্মণ, বদ্যি। যা ইচ্ছে তাই করো। তুমি খুশি হওনি বলে মনে হচ্ছে। ভাটপাড়ায় যখন খবরটা যাবে তখন কি হবে ভাবতে পেরেছ? কিছুই হবে না। এখন ভাটপাড়ার ভট্টাচার্যিরা আর আগের মতো গোঁড়া নন। সেনগুপ্ত শুনলে তারা তোমাকে বয়কট করবেন না। মায়ের বাপের বাড়ি ভাটপাড়ায়। বিয়ের আগেই তার মা বাবা মারা গিয়েছিলেন। কাকারা বিয়ে দেয়। বিয়ের পর বড়জোর 4 বার মা ভাটপাড়ায় গিয়েছে। অবন্তীর যখন 4 বছর বয়স তখন শেষবার গিয়েছিল মা। সেই স্মৃতি অবন্তীর ঝাপসা। তবু জাতের প্রসঙ্গ এলে মায়ের মনে ভাটপাড়ার কৌলিন্য মাথাচাড়া দিয়ে ওঠে। রাতে একা পেয়ে মা তাকে বোঝাচ্ছিল, তুই যেভাবে মানুষ হয়েছিস, যেসব নিয়ম শিখেছিস, তার সঙ্গে মিলবে এমন ঘরে তোর যাওয়া উচিত। ছেলেটা হয়তো ভালো, কিন্তু বৌদিদের কোনো নিয়ম কানুন নেই। ওরা কোনো কিছু মানে না। শুনেছি বিছানায় বসেই মাছ মাংস খায়। তোর এসব সহ্য হবে? অবন্তী হেসেছিল। মা, তুমি জানো না, একসময় বলা হতো বাঙালিদের মধ্যে বদ্যিরাই শিক্ষার দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। মানুষ শিক্ষিত হলে আর যাই হোক কুসংস্কারে আচ্ছন্ন হয় না। মা আর কথা বাড়ায়নি। স্বাভাবিক হতে তার 2 দিন সময় লেগেছিল। এক বিকেলে বাড়ি ফিরে কমলাকান্ত মেয়েকে ডাকলেন। অবু, আজ স্বর্ণেন্দুর সঙ্গে কথা হয়ে গেল। কয়েকদিন দেখা হয়নি। অবন্তী বাবার দিকে তাকালো। কমলাকান্ত বললেন, আজ টিচার্স রুমে আমরা দুজনেই ছিলাম, তাই সুযোগ পেয়ে ওকে বললাম ওর মাকে বুঝিয়ে বলতে বিয়ের আগে এমএ পরীক্ষাটা দেওয়া দরকার। বিয়ের পর মেয়েদের জীবনে যেসব পরিবর্তন ঘটে থাকে তাতে মনসংযোগের বিঘ্ন ঘটাই স্বাভাবিক। যদি সে মনে করে আমার গিয়ে তার মাকে বুঝিয়ে বলা উচিত, তাহলে আমি যেতে রাজি আছি। তা স্বর্ণেন্দু তো এক কথাই সব মেনে নিল। বলল, আপনি ঠিকই বলেছেন। আপনি কেন কথা বলতে যাবেন? আমিই মাকে বলবো। মা নিশ্চয়ই অপেক্ষা করবেন। কমলাকান্ত হাসলেন, যেন বিরাট একটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে। অবন্তীর ভালো লাগছিল না, কিন্তু প্রতিবাদ করারও কোনো কারণ ছিল না। নিম পাতার তেতো অথবা ইঞ্জেকশনের ব্যথা মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু অবন্তীর মনে অকস্মাৎ অভিমান জন্মালো, যে অভিমানের মুকুল থেকে গাছ হতে বেশি সময় লাগলো না। কমলাকান্ত তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কোনো প্রস্তাব রাখতেই পারেন, কিন্তু স্বর্ণেন্দু সেটা মেনে নেবে কেন? সে তো জোর দিয়ে বলতে পারত, বিয়ের পরও অবন্তীর পড়াশোনার কোনো ব্যাঘাত হবে না। তা না বলে সে মেনে নিল প্রস্তাবটাকে। অর্থাৎ ওর দিক থেকে কোনো তাড়া নেই। সে যদি অপেক্ষা করতে পারে, অবন্তীও পারবে না কেন? শুধু অপেক্ষা করা নয়, এই সময় দেখা না করেও তো সে থাকতে পারবে। কেন পারবে না? দিন দশেক সময় যেমন যায় তেমনই গেল। অবন্তী বুঝতে পারছিল তার পক্ষে জেদ বজায় রেখে দূরে থাকা আর সম্ভব হচ্ছে না। এই যে গতকাল স্বর্ণেন্দু কমলাকান্তর সঙ্গে এ বাড়িতে এসেছিল, আর তখনই অবন্তীর এমন মাথা ধরে গেল যে সে বিছানা ছেড়ে উঠতেই পারল না। পরপর 2 দিন ছুটি। কমলাকান্ত মেয়েকে ডাকলেন, নে, তৈরি হয়ে নে। কেন? অবন্তী অবাক। বাবার এমন মুড সে অনেক দিন দেখেনি। শান্তিনিকেতন যাব, তুই সঙ্গে চল। হঠাৎ? কদিন থেকে মনে হচ্ছে যাই, ঘুরে আসি। সকাল সকাল গিয়ে সন্ধেবেলায় ঘুরে আসবো। ওখানেই দুপুরে খেয়ে নেব। মাকে নিয়ে যাবে তো? ভাইদের তৈরি হতে বলবো? না রে, লটবহর নিয়ে এবার ওখানে যাব না। তুই আর আমি কিছুক্ষণ ছাতিমতলা শ্যামলের সামনে কাটিয়ে আসি, বুঝলি? মা শুনে বলেছিল, মা, এভাবে যাওয়ার কোনো মানে হয়? গেলাম আর চলে এলাম। তাছাড়া ওখানে দেখার কি আছে? পুরী বা দেওঘর হলে যাওয়া যেত। বর্ধমানের এত কাছে শান্তিনিকেতন, কিন্তু সেই বালিকা বয়সে মাত্র একবার গিয়েছিল অবন্তী। অতএব উৎফুল্ল হলো।
তার জীবনের মাত্র কয়েকটি সুখ স্মৃতির অন্যতম হলো এবারের শান্তিনিকেতন যাত্রা। ভাই দুটোর দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গিয়েছিল। বেরোবার সময় কাতর চোখে তাকিয়েছিল ওরা। দিদি বাবার সঙ্গে কোথাও একটা যাচ্ছে এবং তাদের যাওয়া হচ্ছে না বলে সকাল থেকে বায়না করে মায়ের ধমক খেয়ে চুপ করে গিয়েছিল। বাসে চেপে বোলপুরে নেমে কমলাকান্ত যখন বললেন, আয় খেয়ে নিয়ে রিকশায় উঠব, তখন অবন্তী বলেছিল, না, পরে খাবো। কমলাকান্ত জোর করেননি। সেই সময় বোলপুর থেকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তাটা ঘিঞ্জি হয়নি তেমন। বোলপুর যখন শান্তিনিকেতন হয়ে গেল তখন আপনা থেকেই টের পেয়ে গেল অবন্তী। কমলাকান্ত বললেন, এই হলো ভুবনডাঙ্গার মাঠ। সেদিনটায় খিদে পায়নি। উদয়ন, শ্যামলী, কলাভবন, ছাতিমতলা দেখে দেখেও মন ভরেনি। দেখা হলো শ্রীনিকেতন প্রান্তিক পেরিয়ে কোপাই। শেষ বিকেলে বোলপুরে ফিরে এসে একটা পায়েস হোটেলে ঢুকে ভাত খেলেন কমলাকান্ত। অবন্তী ভাত খায়নি। দুটো রুটি আর তরকারি খেয়েছিল। খেতে খেতে কমলাকান্ত বলেছিল, কতদিন আগে উনি চলে গেছেন, সেই 41 সালে। অথচ আজ ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল তিনি আছেন, যে কোনো মুহূর্তেই সামনে এসে দাঁড়াবেন। ভগবান টগবান সব বাজে ব্যাপার, বুঝলি। কখনো কখনো এক একজন মানুষ ভগবান হয়ে যান, যেমন যীশু খ্রিস্ট, যেমন রবীন্দ্রনাথ। স্বর্ণেন্দুর কথা মনে পড়ছিল তখন। স্বর্ণেন্দু বলেছিল, গীতবিতান আমার কাছে গীতার চেয়েও পবিত্র গ্রন্থ। অবন্তী পায়েস হোটেলে বসে স্থির করলো রবীন্দ্রনাথের সব লেখা পড়তে হবে। এখন যা জানে তা ভাষা ভাষা, ওই জানা নিয়ে কথা বলা যায় না। বর্ধমানে ফেরার সময় বাসে বসে কমলাকান্ত বললেন, যাহ, অ্যাসিড হয়ে গেছে, বুক জ্বলছে। অবন্তী বলল, অবেলায় ভাত ডাল খেয়েছো, কষ্ট হচ্ছে? তেমন নয়। কিন্তু বর্ধমানে বাস থেকে নেমে তিনি পানের দোকান থেকে সোডা কিনে খেলেন। কয়েকটা ঢেকুর উঠল। বললেন, ব্যাস, ঠিক হয়ে গেল, চল। বাড়ি ফিরে বাবা বললেন, রাতে আর কিছু খাবো না। মা জিজ্ঞাসা করলো, কেন? আর কেন, লোভ হলো, অবেলায় হোটেলে খেলাম। বাবা হাসলেন, জানান তো দেবেই। সেই রাত অবন্তীর জীবনটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছিল। রাত 11টায় মায়ের চিৎকারে ঘুম ভেঙেছিল অবন্তীর। পাশের ঘরে ছুটে গিয়ে দেখেছিল বাবা বুকে হাত চেপে বসে ছটফট করছে। সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে। মা পাখা দিয়ে হাওয়া করে যাচ্ছেন সমানে। অবন্তী দ্রুত বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, কি হয়েছে, ডাক্তার ডাকবো? ওই অবস্থায় বাবা চোখ তুলেছিলেন। যন্ত্রণায় তার চোখে জল এসে গিয়েছিল। কাঁপা ঠোঁটে বলেছিলেন, এদের দেখিস। অবন্তী পড়ি কি মরি করে ছুটেছিল। গলির মোড়ে একজন ডাক্তার থাকতেন। তাকে ঘুম থেকে তুলে যখন সঙ্গে নিয়ে ফিরছিল, তখন যে পৃথিবীর পথগুলো জনশূন্য তা চেয়ে দেখবার মতো মন ছিল না তার। দৃশ্যটি আজও মনে আছে। বাবা শুয়ে আছেন চিত হয়ে, মুখটা একপাশে ফেরানো। তার মাথার পেছনে বসে মা সমানে হাওয়া করে যাচ্ছে। ডাক্তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? মা বলল, এইমাত্র ঘুমিয়ে পড়ল। চেয়ার এগিয়ে দিল অবন্তী। ডাক্তার সেখানে বসে নাই টিপতেই সোজা হয়ে গেলেন। স্টেথো বের করে বুকে চাপলেন। তারপর কান নিয়ে গেলেন বুকের উপর। সেটা দেখে অবন্তীর সমস্ত শরীর যেন রক্তশূন্য হয়ে গেল। ডাক্তার বেশ কয়েকবার বুকে আঘাত করে হৃৎপিণ্ড সচল করার চেষ্টা করলেন। তারপর মাথা নেড়ে বললেন, উনি নেই। মায়ের আর্তনাদে পাড়ার মানুষ ছুটে এলো। অবন্তীর গলা দিয়ে একটা স্বরও বের হচ্ছিল না। মানুষটি শুয়ে আছেন, অথচ তিনি নেই। এই চরম সত্যটি মেনে নেওয়া যে কতখানি কষ্টকর। পরে এই কথাটা নিয়ে অবন্তী অনেক ভেবেছে। সেই বিকেলে রবীন্দ্রনাথ সম্পর্কে বাবা বলেছিলেন, তিনি চলে গেছেন, তবু মনে হচ্ছিল তিনি আছেন। কোনো কোনো মানুষ তার কাজের জন্য এইভাবে সময়কে হারিয়ে থেকে যান। বাবা সাধারণ মানুষ ছিলেন। তিনি থাকবেনই বা কোথায়? কথাটা ঠিক হলো না। অবন্তী যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন। মাঝে মাঝেই খুব একলা লাগে যখন, তখন অবন্তীর মনে তিনি এসে যান। অদ্ভুত একটা উত্তাপের স্পর্শ পায় তখন অবন্তী। নিজেকে সেই মুহূর্তে একলা মনে হয় না। পাড়ার যেসব ছেলের সঙ্গে আলাপ ছিল না,
আত্মীয় যারা নিয়মিত আসা যাওয়া করতো না, সকাল না হতেই তারা হৈ হৈ করে কাজের দায়িত্ব নিয়ে নিল। শ্মশানে যেতে হবে, সৎকার করা হবে। প্রতিবেশিনীদের কেউ কেউ মাকে জড়িয়ে বসেছিলেন। হেমন্ত বসন্ত ভয়ে জড়সড় হয়েছিল। তাদের ডাকলো একজন, শ্মশানে যেতে হবে, মুখাগ্নি করতে হবে বড় ছেলেকে। বালক হেমন্ত যেতে চাইছে না। সবাই তাকে বোঝাচ্ছে ভয় নেই, ছেলে হিসেবে এটা সবাইকে যেমন করতে হয় তাকেও করতে হবে। অবন্তী বেরিয়ে এলো ঘর থেকে। ও থাক, আমি মুখাগ্নি করব। লোকগুলোর মুখের চেহারা আচমকা বদলে গেল। একজন বলল, ছেলে থাকতে মেয়ে মুখাগ্নি করবে কেন? এখানকার শ্মশানে মেয়েরা যায় না, শ্মশানে মেয়েদের যাওয়া উচিত নয়। ছেলে বংশ রক্ষা করবে, তারই কাজ করা উচিত। সংলাপগুলো তীরের মতো ছুটে আসছিল। একজন শুরু করতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল নিজের নিজের জ্ঞানের নমুনা রাখতে। অবন্তী চুপচাপ শুনে যাচ্ছিল। ওরা থামতেই সে জিজ্ঞাসা করল, আপনাদের কথা বলা শেষ হয়েছে? বেশ, আপনারা এতক্ষণ যা বললেন তা কোন বইতে লেখা আছে দয়া করে বলুন। কেউ জবাব দিল না। অবন্তী বলল, আমি ওর সন্তান, ওর সঙ্গে আমার মনের মিল ছিল। মুখাগ্নি করা যদি শাস্ত্রমতে পবিত্র কাজ হয়, তাহলে সেটা করার অধিকার আমি রাখি, আর কেউ নয়। চলুন আপনারা। শ্মশানে পৌঁছে একটার পর একটা বাধা পেরিয়ে সেই সময়টা অবন্তী পৌঁছালো, যখন পুরোহিত তাকে মৃতদেহ প্রদক্ষিণ করার পর চাল কলার ডেলা খাইয়ে দিতে আদেশ করল। এর চেয়ে নিষ্ঠুর কোনো অভিজ্ঞতার কথা স্মরণ করতে পারে না অবন্তী। মৃত মানুষের মুখ হাঁ করে তার মধ্যে পিণ্ড গুজে দেওয়া যে কি বীভৎস ব্যাপার, তা এর আগে কেউ উপলব্ধি করেনি, কেউ প্রতিবাদ করেনি। এই যদি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের নমুনা হয়, তাহলে নিজেকে হিন্দু না ভাবতে আর কোনো আপত্তি নেই। অবন্তী অস্বীকার করেছিল। শ্মশানযাত্রী এক বয়স্ক মানুষ বললেন, মা, এটা করতে হয়। এই পিণ্ড ওর শরীরের জন্য নয়, ওর আত্মাকে শান্ত করতে। জীবিত অবস্থার কথা এখন ভেবো না। এই যে একটু বাদে ওর মুখে আগুন ছোঁয়াবে, তা কি তুমি জীবিত অবস্থায় করতে পারতে? এসব প্রতীক হিসেবে ধরে নাও। মানুষের জীবনযাপন সংহত করতে ধর্মের প্রয়োজন হয়েছিল। কোনো ধর্ম কট্টর, কোনো ধর্ম উদার। যারা হিন্দু তাদের অবস্থাটা বেশ মজার। জ্ঞান হওয়ার পর মৃত্যু পর্যন্ত যে মানুষটি একবারও মন্দিরে গেল না, কোনো পূজা অর্চনা করলো না, গীতা বেদ বা মন্ত্র উচ্চারণ করলো না, নিজের মতো জীবনযাপন করলো, তার মৃত্যুর পর সৎকার করার সময় হিন্দুত্ব মাথা চাড়া দিয়ে উঠবে শ্মশান যাত্রীদের মধ্যে। মন্ত্র পড়ে শ্রাদ্ধ করে তার আত্মাকে স্বর্গে পাঠাতে হবে। আর এসবকে যারা সমর্থন করবে না, তাদের বোঝানো হবে প্রতীক হিসেবে ধরতে। প্রতীক হিসেবে ধরলে নানান গোঁজামিল পার পেয়ে যায়। খবর পেয়ে স্বর্ণেন্দু এসেছিল। অবন্তীর মনে হয়েছিল শ্মশানে গিয়ে স্বর্ণেন্দু আসেনি। ওদের স্কুলের মাস্টারমশাইরা সবাই এসেছেন, তারা থেকেছেন শেষ পর্যন্ত। স্বর্ণেন্দু কেন আসেনি তা জানতে কাউকে প্রশ্ন করেনি অবন্তী। প্রশ্ন করার মতো মনও ছিল না। সে এলো 2 দিন বাদে। মায়ের পাশে বসে বলল, আমি দেশে গিয়েছিলাম, ফিরে এসে খবরটা পেয়ে বিশ্বাস করতে পারিনি। মা কিছু বলল না। অবন্তী দাঁড়িয়েছিল কিছু দূরে চুপচাপ। খানিকক্ষণ পরে স্বর্ণেন্দু বলেছিল, এই সময় কোনো কথা বলাই বাহুল্য, তবু আমাকে দিয়ে কোনো কাজ যদি হয় বলবেন, সংকোচ করবেন না। মা বলেছিল আজ বাদে কাল ওর কাজ। যা পেতেন উনি তাই খরচ করতেন, রেখে যাননি কিছুই। কি যে হবে। স্বর্ণেন্দু বলল, এইসব নিয়ে চিন্তা করবেন না, স্কুল থেকে ব্যবস্থা করা হবে বলে শুনেছি। তাছাড়া আমরা তো সবাই আছি। স্বর্ণেন্দু চলে যাবার সময় অবন্তী এগিয়ে দিতে গেল। স্বর্ণেন্দু নিচু গলায় বলল, শক্ত হও। তারপর চলে গেল। স্কুল থেকে সাহায্য এসেছিল। কমলাকান্তের পারলৌকিক অনুষ্ঠানগুলো শাস্ত্রমতে সুসম্পন্ন হয়েছিল। মেয়ে বাবার শ্রাদ্ধ করছে এই খবর বর্ধমানে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। 2-1 বয়স্কা মহিলা যেচে বাড়িতে এসে বলে গিয়েছিলেন, আমরা যা পারিনি তুমি তা করেছ, এরপর নিশ্চয়ই আর কেউ বাধা দিতে সাহস পাবে না। নিয়ম ভঙ্গের দিন শ্মশান যাত্রীদের বলা হয়েছিল। স্কুলের মাস্টার মশাইদের সঙ্গে স্বর্ণেন্দুও এসেছিল। পাড়ার ছেলেরাই পরিবেশন করেছিল। স্বর্ণেন্দু বলেছিল, আমি তো শ্মশান যাত্রী নই,
তাই আজ আমি না খেলে মাস্টারমশাইয়ের আত্মার অকল্যাণ হবে না। মা খবরটা শুনে এগিয়ে এসেছিল। উনি তোমাকে খুব স্নেহ করতেন। তুমি খেলে উনি খুশি হবেন। স্বর্ণেন্দু রাজি হয়েছিল। এই পরিবারের আর্থিক অবস্থার কথা মাস্টারমশাইদের অজানা নয়। কিন্তু তাদের স্কুলে কোনো ছাত্রী নেই। ফলে শিক্ষিকা নিয়োগ করার কোনো সুযোগ হচ্ছে না। অবন্তীর একটা চাকরি পাওয়া দরকার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাস্টারমশাইরা আলোচনা করতে করতে থেমে গেলেন, কারণ তারা কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না। স্বর্ণেন্দু চুপ করে বসেছিল। এই সময় পিয়ন এলো। বাড়ির সামনে যে খোলা জমিটা পড়ে থাকতো, সেখানেই চারদিকে ঘিরে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। মেয়েদের ব্যাচ খাচ্ছিল তখন। অবন্তী একপাশে দাঁড়িয়ে পাড়ার ছেলেদের উৎসাহ দেখছিল। পরিবেশন করার সময় বিয়েবাড়ি আর শ্রাদ্ধ বাড়ির তফাৎ ওরা করে না। মৃত মানুষের শ্রাদ্ধের খাওয়া দল বেঁধে এসে খেয়ে যেতে কারো কোনো অস্বস্তি নেই। এ ব্যাপারে সে আপত্তি করেছিল, কিন্তু আপত্তিটা টেকেনি। মা বলেছিল, শ্রাদ্ধের খাওয়া না খাওয়ালে তোর বাবার আত্মা শান্তি পাবে না। মৃত মানুষের আত্মা কিসে শান্তি পায়, জীবিত মানুষেরা সেটা জেনে ফেলেছে। ন্যাড়ামাথা হেমন্ত এসে বলল, এই দিদি, তোর নামে চিঠি এসেছে। কমলাকান্তের মৃত্যুর খবর পেয়ে দূরের আত্মীয় বা তার বন্ধুদের কেউ কেউ চিঠি লিখে সমবেদনা জানিয়েছিলেন। সেই রকম কারো চিঠি ভেবে অবন্তী বলল, দে। তোকে সই করে নিতে বলেছে। অবন্তী অবাক হলো। পিয়ন দাঁড়িয়েছিল বাড়ির সামনে। আপনি অবন্তী চ্যাটার্জি? হ্যাঁ। এখানে সই করুন। সই করার পর একটা ব্রাউন রঙের খাম হাতে দিয়ে পিয়ন চলে গেল। খামটায় মুখ ছিঁড়তেই যে কাগজটা বেরিয়ে এলো, তাতে ছিল অবন্তীর জন্য একটি চাকরির নিশ্চয়তা। সেই কবেকার দেয়া পরীক্ষার ভিত্তিতে সরাসরি আপার ডিভিশন ক্লার্ক হিসেবে তাকে নিয়োগ করেছে এক সরকারি দপ্তর। আপাতত অস্থায়ী হিসেবে থাকতে হবে তাকে, এবং এই চিঠি পাওয়ার 7 দিনের মধ্যেই তাকে চাকরিতে যোগ দিতে হবে। তার কর্মস্থল কলকাতা। অবন্তী চোখ বন্ধ করল। একজন বয়স্ক প্রতিবেশী এগিয়ে এলেন। কি হলো, কোনো খারাপ খবর? অবন্তী মাথা নেড়েছিল। না, আমি একটা চাকরি পেয়েছি। খুব নিচু গলায় কথাগুলো বলতেই ভদ্রলোক চিলের মতো ছো মেরে নিলেন চিঠিটা। তারপর নজর বুলিয়ে চিৎকার করে উঠলেন, বাহ, গুড! একটু আগেই মাস্টার মশাইরা তোমার চাকরি নিয়ে চিন্তা করছিলেন। একেই বলে কাকতালীয় ব্যাপার। কথাগুলো শুনে মাস্টার মশাইরা চেয়ার ছেড়ে এগিয়ে এলেন। সম্ভবত মুহূর্তেই সমস্ত পাড়া জেনে গেল মাস্টার মশাইয়ের শ্রাদ্ধের দিনেই তার মেয়ে চাকরি পেয়েছে। যে সে চাকরি নয়, কেন্দ্রীয় সরকারের আপার ডিভিশন ক্লার্ক। শ্রাদ্ধের চেহারা দ্রুত বদলে গেল। অবন্তী তাকালো স্বর্ণেন্দুর দিকে। খুশিতে ওর মুখ এখন কিরকম নরম হয়ে গিয়েছে। রাত্রে পাড়া নিস্তব্ধ হয়ে গেলে কমলাকান্তের সদ্য বাঁধানো ছবির সামনে বসে এক দৃষ্টিতে তাকিয়েছিল অবন্তী। চশমার কাঁচের আড়ালে থেকেও কমলাকান্তের চোখ দুটো কি উজ্জ্বল! সেই চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করল অবন্তী। তারপর বিড়বিড় করে বলল, আমি কি করব বাবা, আমি বুঝতে পারছি না। অবন্তী যেন স্পষ্ট অনুভব করলো কমলাকান্ত অসন্তুষ্ট হয়েছেন। এমএতে ফার্স্ট ক্লাস না পাওয়া পর্যন্ত তিনি অবন্তীকে কোনো দিকে তাকাতে নিষেধ করেছিলেন, যে কারণে বিয়ে পিছিয়ে দিতেও দ্বিধা করেননি। চাকরি করতে যাওয়া মানে এবছর পরীক্ষা দেওয়া সম্ভব হবে না। কিন্তু মা এলো ঘরে। হ্যাঁ রে, কত মাইনে দেবে লিখেছে? অবন্তী তাকালো। পে স্কেলটা লিখেছে, সঙ্গে ডিএ, হাউস রেন্ট থাকবে। কলকাতায় গিয়ে থাকতে হবে? বলে টলে বর্ধমানে চলে আসা যায় না? আমি কিছুই জানি না মা। সেই চেষ্টাই কর। কলকাতায় থাকা মানে সেখানেও তো খরচ করতে হবে। অবন্তী চুপ করে থাকলো। ভগবান আছেন, আমি তো চোখে অন্ধকার দেখছিলাম। মানুষটার সঙ্গে এতকাল ঘর করলাম, ঘরের জন্য তিনি কোনো দিনই ভাবেননি। কত লোক টিউশনি করে দোতলা বাড়ি তুলেছে, আর উনি মোটা মোটা বই কিনেছেন মাইনের টাকায়। ওসব বই এখন কি কাজে লাগবে? মাস্টার মশাইরা বলে গেল স্কুলেও বেশি টাকা পাওনা নেই। যা আছে তাতে মাস তিনেক টেনে টুনে চলতো। তারপর কি হবে ভেবে হাত পা কাঁপছিল আমার। দিন রাত ভগবানকে ডেকেছি। ওই বাচ্চা ছেলে দুটোর তো পড়াশোনাও হবে না। তা শেষ পর্যন্ত ভগবান আমার প্রার্থনা শুনলেন। মা একটানা বলে গেল। অবন্তী মায়ের হাত জড়িয়ে ধরল।
আমার খুব কষ্ট হচ্ছে মা। মা কোনো কথা বলল না। অবন্তী বলল, বাবার ইচ্ছে ছিল আমি এমএ পরীক্ষা দিই। তোর বাবার কোনো বাস্তব জ্ঞান ছিল না। এমএ পাশ করে কি করবি? চাকরি খুঁজতে হবে। স্কুলের চাকরি পেলে তোর বাবার দশা হতো। আর এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। একবার ঢুকলে রিটায়ার করার আগে চাকরি যাবে না। মা জোর দিয়ে বলল, আমি ভাবছি অন্য কথা। কলকাতায় তুই থাকবি কোথায়? অনেক কাল আগে বাবা একবার সবাইকে নিয়ে কলকাতায় বেড়াতে গিয়েছিল। তখন বসন্ত বছর খানেকের। এক রাত হোটেল ছিল ওরা। চিড়িয়াখানা, জাদুঘর নয়, বাবা ওদের নিয়ে গিয়েছিল দক্ষিণেশ্বর এবং বেলুড়ে। ওই যাওয়াটা যে মায়ের ইচ্ছে সেটা পরে বুঝেছিল অবন্তী। বর্ধমান থেকে কলকাতা এত কাছে, কিন্তু আর যাওয়া হয়নি তার। গল্প, উপন্যাস আর খবরের কাগজে কলকাতার কথা পড়তে পড়তে অনেক জায়গার নাম জানা হয়ে গেছে অবন্তীর। মা বলল, আমার এক মাসতুতো বোনের বিয়ে হয়েছিল কলকাতার দর্জিপাড়ায়। ছেলেবেলায় আমরা একসঙ্গে খেলতাম। ওর নাম বাসন্তী। অবন্তী অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিল। মায়েরও তো একসময় ছেলেবেলা ছিল। মা কি খেলতো? রুমাল চোর না এক্কা দোক্কা? তুই বাসন্তীকে একটা চিঠি লেখ। তাকে বাবার মৃত্যু সংবাদ জানানো হয়েছে? কি করে জানাবো? তোরা মাত্র 100টা কার্ড ছাপিয়েছিলি। চোখ বন্ধ করলো অবন্তী। 100 নয়, 200 কার্ড ছাপিয়ে দিয়েছিলেন বাবার সহকর্মীরা। তার অনেকগুলো আর কাউকে পাঠাবার দরকার নেই বলে মা রেখে দিয়েছিল। চোখ খুলল অবন্তী। তুমি তার ঠিকানা জানো? জেনে নিতে কতক্ষণ? আমার কথাও ফেলতে পারবে না। আমার এসব ভালো লাগে না মা। ভালো না লাগলে তোকে এখান থেকে যাওয়া আসা করতে হবে। কত লোক তো বর্ধমান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে, করে না? করে। তাহলে তুইও তাই কর। খাওয়া থাকার টাকাটা বেঁচে যাবে। সকালবেলা স্বর্ণেন্দু এলো। অবন্তী তৈরি হয়ে গিয়েছিল। স্বর্ণেন্দুকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার সাত সকালে? স্বর্ণেন্দু অবন্তীর দিকে কিছুক্ষণ চেয়ে রইল। মা বেরিয়ে এলো পাশের ঘর থেকে। অবু আজ অফিসে যাচ্ছে। স্বর্ণেন্দু বলল, ও কলকাতার কিছুই তো চেনে না। একটু বলে দাও তো কিভাবে ওর অফিসে যাবে। প্রথম দিন একটু অসুবিধে হবে ঠিকই, তারপর। মা কথা শেষ করলো না। ও কি ডেইলি প্যাসেঞ্জারি করবে? না করে উপায় কি? একটু বাদে অবন্তী বের হলো। পা আড়ষ্ট হয়ে যাচ্ছে। বুকে ধ্রিমি ধ্রিমি আওয়াজ যেন স্পষ্ট। পাশে হাঁটতে হাঁটতে স্বর্ণেন্দু বলল, আজ আমি তোমাকে কোনো প্রশ্ন করব না। কেন? যে প্রশ্ন তোমাকে বিব্রত করবে সেটা করে কোনো লাভ নেই। অবন্তী মাথা নামালো। স্টেশন অনেকটা দূরে। স্বর্ণেন্দু রিক্সা নিল। তাদেরকে রিক্সায় পাশাপাশি বসতে দেখলো অনেককেই। রিক্সা চলতে আরম্ভ করলে স্বর্ণেন্দু বলল, রোজ এতটা পথ যাওয়া আসা করতে তোমার খুব কষ্ট হবে। কি করব? তোমার উচিত কলকাতায় থাকার ব্যবস্থা করা। কোথায় থাকবো? আমার কোনো চেনা মানুষ নেই সেখানে। মেয়েদের হোস্টেল রয়েছে, ওয়ার্কিং লেডিস হোস্টেল। যারা আসা যাওয়া করে তাদের কি খুব কষ্ট হয়? অফিস থেকে বাদুড়ঝোলা বাসে চেপে স্টেশনে এসে শুনবে ট্রেন নেই। তখন কি করবে? অনেকে মাঝরাতের পর বর্ধমানে ফিরে ভোরবেলায় আবার ট্রেন ধরতে যায়। ছেলেদের পক্ষে যদি কিছুকাল এটা করা সম্ভবও হয়, মেয়েদের করা উচিত নয়। কিন্তু অনেক টাকা বাঁচবে। আত্মহত্যা করলে কি তুমি কারো উপকারে লাগতে পারবে? অবন্তী অবাক হয়ে তাকিয়েছিল স্বর্ণেন্দুর দিকে। কোথায় টিকিট ঘর? টিকিটের দাম কত? মান্থলি যদি করতেই হয় তাহলে কিভাবে করতে হবে দেখিয়ে নিজের দুটো টিকিট কাটলো স্বর্ণেন্দু। দুটো টিকিট কাটলে যে? নিজের স্বার্থে। তার মানে? কলকাতা গিয়ে যদি তুমি হারিয়ে যাও, যদি আর কখনো ফিরে না আসো, তাহলে আমারই ক্ষতি। হাসলো স্বর্ণেন্দু। অবন্তী হাসি চাপতে মুখ ঘুরিয়ে নিল। কোনটা লোকাল ট্রেন, কোনটা মেইল, কে আগে পৌঁছায় কলকাতায়, এসবের প্রথম পার্ট অবন্তী পেয়েছিল স্বর্ণেন্দুর কাছে। ফাঁকা লোকাল ট্রেনে চেপে যে আনন্দ হয়েছিল কয়েকটা স্টেশন যাওয়ার পর সেটা উধাও। মানুষ যে ওই রকম ঠাসাঠাসি হয়ে দাঁড়িয়ে থাকতে পারে কখনো জানতো না অবন্তী।
এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জ্যোৎস্নায় বর্ষার মেঘ এর প্রথম পর্ব। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। আমাদের পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।